শুভ সন্ধ্যা। রাধিয়া প্রকাশন আয়োজিত মেয়েতরী কবিতায় গান ও কথামালায় শীর্ষক আয়োজনে আজকে দর্শক ভর্তি করছে। গত বছর জুন মাসে আমরা রাধিয়া প্রকাশনের প্রথম সাহিত্য শুরু করেছিলাম। যে ব্যানারটি এখন দেখতে পাচ্ছি এই সুন্দর ব্যানারটি দিয়ে, এবং আমরা এক বছরে অনেকগুলো প্রোগ্রাম করেছি। গত বছর সেই জুন মাসে আমরা দুটি প্রোগ্রাম করেছিলাম। সৌভাগ্যক্রমে গত মে মাসে কিন্তু আমাদের দুইটা সাহিত্য হয়েছিল। তিনটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ছিল এই মিলনায়তনে, এবং আমাদের যে মোহাম্মদ আলী শাহ স্মৃতি গ্রন্থাগার সেটিরও শুরু উদ্বোধন করেছিলাম আমরা রাধিয়া প্রকাশনের সাথে যৌথ আয়োজনে আমাদের মাদার বাড়িতে। তো আজকে জুন মাস, গত বছর জুন মাসে কিন্তু আমরা এই সময়ে 19শে জুন প্রথম সাহিত্য শুরু করেছিলাম রাধিয়া প্রকাশনের। একই সাথে 29শে জুন আমাদের পরম শ্রদ্ধ রাশেদ ভাই ওনার যে বইটি রাধিয়া প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল বাংলাদেশের 171 জন লেখকের জীবনী নিয়ে, সে অসাধারণ বই লেখক সারথী, সেটি আমরা অনলাইন মিলন মেলা করেছিলাম সেই করোনাকালীন সময়ে এই মিলনায়তন থেকে। যেটি খুবই অসাধারণ একটা অনুষ্ঠান ছিল রাধিয়া প্রকাশনের। তো তারই ধারাবাহিকতা এবছর জুন মাস তো আজকে আগামী কাছে শেষ, আমরা এই মাসটি কেন খালি যাবে। গত বছর জুন মাসে যদি দ্বিতীয় অনুষ্ঠান করে থাকি সেই দুর্যোগকালীন সময়ে, এবছর আমরা অন্তত একটি প্রোগ্রামগুলো করি। সেই ধারাবাহিকতাতে আজকে আমরা রাধিয়া সাহিত্য আসর পঞ্চম সাহিত্য আসর আয়োজন করেছি, এবং আমাদের যারা লেখক আছে চট্টগ্রামের কবি সাহিত্যিক, ফরাক শিল্পী, আবৃত্তিকার সবাইকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। এবং আরেকটি আমাদের একজন লেখক কবি কায়সার ইকবাল, তার একটি নতুন প্রকাশিত বই রাধিয়া প্রকাশন থেকে, নাম হচ্ছে ইন্ডিয়ান। আমরা সেই ইন্ডিয়ান বইটা আজকে মরক উন্মোচন এবং আলোচনা হবে। তাহলে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আমাদের পরম শ্রদ্ধেয় রাশেদ ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে রাধিয়া প্রকাশনের পক্ষ থেকে গ্রন্থের প্রকাশক সৈয়দ সেলিম আক্তার, তাকে মঞ্চে আহ্বান করছি। আমাদের কবি কায়সার ইকবাল, সেও কিছুক্ষণের মধ্যে মঞ্চে আহ্বান করবে। আমরা আমাদের রাধিয়া প্রকাশনের 1 বছর ধরে যত প্রোগ্রাম আমরা করেছিলাম, প্রত্যেকটা প্রোগ্রামের কিন্তু আমরা আমাদের প্রধান অতিথি গ্রাম সভাপতি যে রাশেদ ভাই, তাকে কিন্তু আমরা আমাদের প্রতিটি অনুষ্ঠানে সঞ্চালনার গুরু দায়িত্ব অর্পণ করেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে আমরা আশা করব যে রাশেদ অনুষ্ঠানটি সুন্দর করে পরিচালনা করবেন এবং তিনি সুন্দর করে সমাপ্তি টানবেন। আমার রাশেদ ভাইয়ের কাছে অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমি কবি রাশেদ ভাইকে অনুরোধ জানাচ্ছি। নতুন নিয়ম চালু করেছে, ওটা নতুন নিয়ম বিষয়টা প্রথম দিকে আমি বুঝি নেই। আমি একটু অন্যরকম মনে হচ্ছে, এটা একটা ভালো দিক, তো খারাপ না। সভাপতির আসন সভাপতিত্ব করছি, আবার পাশাপাশি অনুষ্ঠানও আবার পরিচালনা করছি। প্রথম দিকে ভালোই লাগছিল, এখন বোঝা যাচ্ছে এটা খুব ঝামেলার বিষয়। কিন্তু ওরা সুকৌশলে আমার ঘাটের উপর এটা তুলে, খারাপ না। আমি দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয়, আমাদের শ্রদ্ধেয় পেছনে বসে আছেন। আমি তাকে একটু মঞ্চে আসার জন্য বলতে চাই, বিপুলদা ছাড়া তো আমাদের চলে না। বিপুলদা সারা জীবনেই আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে আছেন। আমি প্রথমেই স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রকাশক সৈয়দ সেলিম আক্তার। একই সাথে সৈয়দ সেলিম আক্তার একজন লেখক, শিশু সাহিত্যিক, রাধিয়া প্রকাশনের স্বত্বাধিকারী ছাড়াও শৈলী থেকে তার একটা বই প্রকাশিত হয়েছে। বইয়ের নাম হচ্ছে মনের সঙ্গে দেখা দিয়ে। বইটা অসাধারণ। এরই মধ্যে 1 মাস 2 মাসের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে সৈয়দ সেলিম আক্তার। শুভ সন্ধ্যা, সম্মানিত উপস্থিতি। রাধিয়া প্রকাশন আয়োজিত সাহিত্য আসরে সবাইকে স্বাগতম। এসে গেছে গুটি গুটি পায়ে, ধীরে ধীরে বর্ষা, কিন্তু কখনো মেঘ আবার কখনো বৃষ্টি। আসলে আমাদের আবহাওয়া কেন জানি ইদানিং পরিবর্তনশীল হয়ে গেছে। বর্ষায় মনে হচ্ছে শরতের আবহাওয়া,
একটু গরম ভাব, বৃষ্টিটা কম হলে গরমটা বেশি। যাই হোক, উপস্থিতি আজকের এই সন্ধ্যায় আপনারা আপনাদের ছড়া, কবিতা, গান, কবিতার ডালি নিয়ে আমাদের সামনে এসেছেন। সবাইকে শুভেচ্ছা। সৃষ্টিশীলতার মধ্যে আসলে এগিয়ে যাওয়ার একটা সংকেত লাগে, যেন থমকে না যায়। সে কারণে রাদিয়ার আয়োজন। আমাদের এখানে আমাদের সিনিয়র এবং আমাদের সমসাময়িক অনেক লেখকরা আছেন। রাশেদ ভাই সবসময় চেষ্টা করেন ইঞ্জিন বগিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা তো পেছনে বগির মতো আছি, লেখকরা চট্টগ্রামে চেষ্টা করেন, আসলে চেষ্টা করেন যে একে দিয়ে এটা হতে পারে, সে ব্যাপারটাকে তিনি প্রাণিত করতে চান। যে রাদিয়ার এই যে আমাদের সাহিত্য আছে, এগুলোতেও কিন্তু তিনি আমাদেরকে যথেষ্ট উৎসাহ প্রদান করেন। তখন আমরা সবসময় সেই কৃতজ্ঞতাটা স্বীকার করতে চাই, স্বীকার করে এগিয়ে যেতে চাই। এই দিনটা যেন সারা জীবন থাকে ভাইয়ার, যে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য তার প্রেরণা, তিনি যে আমাদের বাতিঘর, সবসময় যেন তেমনই থাকেন, আমরা এটা চাই। এবং আমরা যেন এগিয়ে যেতে পারি, সবার ছড়া, কবিতা, আড্ডা, গান যেন সজাগ থাকে, সচল থাকে। সবাইকে শুভেচ্ছা। একটু হাত তালি দিই। শহীদের সেলিম আক্তার, আমি বসে পড়ছি, যেহেতু আমাদের ধন্যবাদ। শহীদের সেলিম আক্তার নিজে লেখালেখি করে, পাশাপাশি তার জীবন সঙ্গী অধ্যাপক গোফরানুদ্দিন টিটুকে লেখালেখিতে প্রাণিত করে। শুধু গোফরানুদ্দিন টিটুকে প্রাণিত করে না, তার পরিবারকে উৎসাহিত করে। আমরা জানি আমাদের বন্ধু, কথা সাহিত্যিক, কবি এবং একজন মোহাম্মদ আলী শাহ ছোট বোন হচ্ছে শহীদের সেলিম আক্তার। তার বাবা একজন বরণীয় সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন, আমাদের দৈনিক মিছিল পত্রিকার সম্পাদক ছিলেন। সেই হিসেবে উত্তরাধিকার সূত্রে তাদের যে লেখালেখির যে একটা ছোঁয়া তাদের ভেতরে পড়েছে, রক্তের মধ্যে তাদের লেখালেখির যে একটা স্রোত তৈরি হয়েছে, এটা বহু বড়। আমি দেখতে পাচ্ছি এখানে শহীদের সেলিম আক্তারের ছোট বোন শহীদের ডালিয়া, আমার অত্যন্ত স্নেহের, সে উপস্থিত হয়েছে। তাকে অনেক ধন্যবাদ জানাই। আজকে চট্টগ্রাম একাডেমি মঙ্গলবার এবং বুধবার সাপ্তাহিক আড্ডা, এই আড্ডাটা আজকে আলাদাভাবে কেড়ে নিয়েছে রাদিয়ার প্রকাশক, তার সাহিত্য অনুরোধ। কিন্তু আজকের এই আড্ডাটা চট্টগ্রাম একাডেমির আরেকজন পরিচালক এস.এম. মোখলেসুর রহমান, তার পরিচালনায় এই আড্ডাটা হওয়ার কথা এবং তিনি এই আড্ডায় নেতৃত্ব দেবেন। তো আজকে আমাদের এই আড্ডার একজন আড্ডার হিসেবে এস.এম. মোখলেসুর রহমানকে কিছু করার জন্য ধন্যবাদ। আজকে একের ভিতর দুই আত্মাও এবং সাহিত্যাংশ রাদিয়া প্রকাশনের এই কিছুদিন আগে গ্রুপে যখন দিল রাদিয়া প্রকাশনের এই আড্ডা, এবং আমাদের আবার নিয়মিত আড্ডাও আছে, কোনোটা একসাথে রাসুলটাই তো সবসময় একটা নিত্য নতুন একটা কৌশল থাকে। এই যেখানে ভিতরে একটু সুন্দর লাগতেছে, সবাই আসছে কবিতা গান। আমাদের আড্ডা এখানে যারা আছে সবাই আবার একাডেমিতে সাহিত্য আসলে একাডেমিতে কবিরা আছেন। এখানে হেলাল ভাই, উৎপলদা, নেসার ভাই, আমি সবার জন্য শুভকামনা করছি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম একাডেমি সাবেক মহাপরিচালক এবং শিল্প শৈলী সম্পাদক নেসার আহমদ, তিনি এসে উপস্থিত হয়েছেন। তাকে মঞ্চে আসার জন্য পাশাপাশি এস.এম. মোখলেসুর রহমান আজকে যিনি আড্ডা, তাকে মঞ্চে আসার জন্য ধন্যবাদ। এবারে
আবৃত্তি অথবা স্বরচিত লেখা নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কবি ও আবৃত্তি শিল্পী সোমা মুর্শিদি। কবি আবৃত্তি আর কি হবে, গল্প করবে আজকে। ওর নিজের গল্প, তোমার নিজের গল্প বা গল্পকার। মেয়েদের একটি কবিতায় গান ও কথা বলা। উপস্থিত সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, এবং সেই সাথে মঞ্চে যারা বিশিষ্ট অতিথি তাদের প্রতি আমার বিনয় শ্রদ্ধা। আমি আমাদের সবার কাছে মা শব্দটি একটি বড় ভূমিকা পালন করে। মা কথাটি যতই ছোট হোক না কেন, এর অর্থ কিন্তু বিশাল। আমি আমার মাকে নিয়েই বলা যায় আমার যে ছোটবেলার একটি স্মৃতি আমি গল্পের আকারে আমি তুলে নিয়েছি। আমি সেই গল্পটি এখন আমি পাঠ করছি। মায়ের হাতের তৈরি চিতই পিঠা। মা শক্তি যতই ছোট হোক না কেন, এর আবিধানিক অর্থ অনেক বড়। মা মানে জননী, মা মানে মমতাময়ী, মা মানে স্নেহের আচরণ দিয়ে সন্তানদের অশ্রু মুছে দেয়া, সবসময় সন্তানদের পাশে থাকা, বিনিময়ে তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা না করা। সবার মতো আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। এই তো সেই সরস্বতী পুজোর দিনে মায়ের কথা খুব মনে পড়ত। তাই মাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আজ এই কথাটি তুলে ধরলাম। এটি গল্প নয়, সত্যি কথা। মনে আছে ছোটবেলায় যখন গ্রামে ছিলাম, মা খুব ভরে উঠে চিতই পিঠে বানাতেন। রাতে চালটা ভিজিয়ে দিতেন, তারপর ভোরবেলা বেটে গরম গরম চিতই পিঠা তৈরি করতেন। তিনি প্রথমে ভগবানকে পুজো দিতেন। তারপর আমাদের পাশেই ছিল দাসপাড়া, ওখানে প্রতি বছর সরস্বতী পুজো হতো। মা দেবীর ভোগের জন্য কিছু পিঠা রেখে দিতেন। তারপর আমরা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চুলোর পাশে বসে যেতাম আর গরম গরম চিতই পিঠা খেতাম। মা আমাদের এই চিতই পিঠা খেতে দিতেন মন কাটা নামক এক ধরনের বিশেষ কাটাই পিঠে। সরস্বতী পুজোর দিনে এভাবেই নাকি চিতই পিঠা খেতে হয়, এটা নাকি মঙ্গল হয়। তারপর 10টা বাজে মা আমাদের নিয়ে পূজা মণ্ডপে যেতেন, ওদেরকে প্রণাম করতেন এবং দেবীর পুজোর থালায় পিঠাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতেন। আমরা ভাই বোনরাও দেবীকে পূজা করতাম দীপটা রাখতে আসায়। মায়ের হাতের তৈরি পিঠা হতো ফুলকো ফুলকো, অদ্ভুত সুন্দর, মাটির হাতে। এগুলো মনে করতেই মনটা খারাপ হয়ে গেল। আমি শহর থাকি, নানান ব্যস্ততায় পিঠা তৈরি করতে পারি না, আর করলেও আমার মায়ের মতো অতটা সুন্দর হয় না। কিন্তু পুজোর দিন খুব পিঠে খেতে ইচ্ছে করছিল, কিন্তু পারিনি। তাই মায়ের কথা খুব মনে হচ্ছিল। সত্যি বলতে আমরা আমাদের মাকে নিয়ে ছোটবেলায় যে সুন্দর শৈশব কাটিয়েছি, আমাদের সন্তানরা তা কিন্তু পারে না করার চাপে। তাই মাকে খুব খুব মিস করি। মায়ের থেকে যতই দূরে থাকি না কেন, মা থাকে আমাদের মনে, আমাদের চারপাশে। আমি চাই না কোনো কুলাঙ্গার সন্তানের কারণে তার মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে হয়। বৃদ্ধ বয়সে মা আমাদের কাছে কিছুই চান না, শুধু চান সবার সাথে কিছুটা সময় কাটাতে। মায়ের উপকারের কথা বলে শেষ করা যাবে না। তাই আমি মন থেকে প্রার্থনা করি পৃথিবীর সব মায়েরা ভালো থাকে, পৃথিবী সব রাখবে। ধন্যবাদ সোমা মুর্শিদি। গল্প যখন বলা শুরু করে দিয়েছে আমরা তখন বইটি অবস্থা খাই, কতক্ষণ লাগে গল্প করতে। আমি মনে মনে বলছি দুর্নদীর কিছু তুমি গল্প করার সুযোগ কেন করে দিলে আমি তো বুঝতে পারছি না। গল্পের জন্য আলাদা একটা স্কোপ তৈরি করতে পারে, কিন্তু সোমা মুর্শিদির সময়
হয়তো পুরোটাই পড়ে নাই, এটুকুই শেষ করে দিই। যাও, ভালো লাগছে, ধন্যবাদ সোমা মকসুদ্দিনকে। সোমা মকসুদ্দিন জন্য একটা হাত তালি দিন। সোমাকে আর বলেছো কিনা জানি না, তালিকা একটু বেশি ছোট গল্প করছে। ছড়া লিখে ছড়া হয় 8 লাইনে, ছড়া হয় 12 লাইনে, কিন্তু ছড়া এখন 100 লাইনের উপরে লিখে একজন মানুষই হচ্ছে রাসু বলবে। রাসু দেখি ছড়াটা তার কত লাইনের হয়, রাসু বলবো ছড়া দেবে। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় কবি দম্পতি ও রাজিয়া প্রকাশক পরিবারকে। সেই সাথে রাজিয়াটা বর্ষপূর্তিতে আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি জানাচ্ছি শুভেচ্ছা। মেডিউটি কবিতা, গান আর কথামালা এই আয়োজন উপস্থিত থাকতে পেরে নিজকে প্রাণিত বোধ করছি। কিছুদিন আগে হয়ে গেল আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন। সেই প্রমত্তা পদ্মায় আলোকিত করে সদরে দাঁড়িয়ে আছে আমাদের গর্ব স্বপ্নের পদ্মা সেতু। বলছি দেখো আজ আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই রসপক্ষে সম্ভব করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমাদের প্রিয় দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার যেটা মনে বলে আজ বিশ্ব অনামিল ভাবনায় বলতে ইচ্ছে করে এগিয়ে বাংলাদেশ যাচ্ছে তো যাক। আমার সরস্বতী লেখা এগিয়ে বাংলাদেশ যাচ্ছে তো যাক। একতলে রেল আর দোতলায় গাড়ি, বোট ফেরি বাদ দিয়ে চলে যাবো বাড়ি। আগে কত ডুবু চলে আটকাতো ফেরি, মাঝপথে ঝামেলায় ফেরা হতো দেরি। উত্তাল পদ্মা তো ঢেউ তুলে নাচে, কত প্রাণ ডুবে মরে কেউ প্রাণে বাঁচে। দুপারের মানুষের কি যে আহাজারি, মাছ বছর প্রাণহানি আকাশটা ভারী। মন ভাঙে হাসিনার চোখ পাশে জলে, পদ্মায় সেতু হবে বিশ্বকে বলে। দিন রাত এক করে স্বপ্নটা গড়ে, সকলের চোখ আজ পদ্মাতে পড়ে। মুজিবের কন্যার বড় অবদান, স্বপ্নের সেতু গড়ে আমি সম্মান। হচ্ছে যা অর্জন রেকর্ড যত, বাঙালি আর কখনো হবে না তোমার। অবশেষে সেই দিন এসে গেল আজ, পদ্মার পাড়ে চলে আলোকের সাজ। সাজ 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 দেখে বিশ্ব অবাক, এগিয়ে বাংলাদেশ যাচ্ছে তো যাক, এগিয়ে বাংলাদেশ যাচ্ছে তো যাক। ধন্যবাদ। কত লাইনে ছিল এটা? আমরা অভিনন্দন জানাই রাসু বলুয়াকে। 100 লাইন থেকে 20 লাইনে চলে আসছে। এই 20 লাইন পর্যন্ত রাখা হয়, এরপরে আর বেশি ছড়া কবিতা দীর্ঘ করা এটা মাঝে মধ্যে হয়, কিন্তু সবসময় সোমা মকসুদ্দিন পরে রাসু বড়ুয়া, মানে বড়ুয়ার পরে বড়ুয়া। এবারে আরেকজন বড়ুয়াকে আমরা ডাকতে চাই, সেটা হচ্ছে নাটু বিকাশ বড়ুয়া। কারণ নাটু বিকাশ বড়ুয়ার অনেক কাজ। সে আমাকে বলছে একটু দাদা আমি যদি তাড়াতাড়ি একটু সুযোগ দিই, আমরা সুযোগটা অবশ্যই পাবো। নাটু চলে যাবে, এখানে যদি মিষ্টি দিতে থাকে তাকে একটু মিষ্টি দেওয়ার জন্য অনুরোধ করা। এই ফাঁকে আমি আরেকজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে কাইসার ইকবাল, কাইসার ইকবাল আজকে ক্লিয়ার একটু অপেক্ষা করুন। কাইসার ইকবালকে মঞ্চে আসার জন্য আজকে যার বইয়ের উপর আলোচনা হবে, আলোচনা করতে আমরা শুনতে যাই না। মেডিউটি কবিতায় গান গান কথামালায় এই জন্য রাজিয়া প্রকাশন শুভ সন্ধ্যা। আমি একটা রচনা করবো, তারটার নাম অবাক। তোফা মিয়া কোভা বেচে ওবা ওবা ডেকে, নানা রঙের কথা বলে দৃষ্টি গাইয়ে। এই খুশিতে একটা মেয়ে বল্লভা দাও, আমার চুলে পিনতে পারি লাগে কেমন চাও। কালো বরণ কেশবতী, লম্বা মাথায় চুল, কানে আছে সোনালতা, ফাংশি নাই এতে। তোফা মিয়া কোভার মেয়ে অবাক মেয়ে দেখে, দৃষ্টি যেন যাই না সরে তোপার স্বপ্ন মানে। সোমা মকসুদ্দিন
তারপর রাশি বড়ুয়া, তারপর নাটবিজান বড়ুয়া। আমি এবার ডেকে নিচ্ছি রিয়া বড়ুয়াকে। রিয়া বড়ুয়া, আর রিয়া বড়ুয়া সে এই কায়সার ইকবালের একটা কবিতা, এটা থেকে এই বই থেকে আবৃত্তি করবে। রিয়া বড়ুয়া। নমস্কার, আবৃত্তি করছি ধরকা, লিখেছেন কায়সার ইকবাল। হে শৈশবকাল, তুমি কত মধুময়, যত্নময়। তোমার মাঝে ছিল আনন্দ, নির্মল আনন্দ। হে শৈশবকাল, তুমি বাল্যকালের বন্ধু, দৌড়া দৌড়ি ছুটোছুটি খেলাধুলায়, মাস্টার মশাইয়ের দেয়া পড়াশোনায়। দিবসে রজনী, মধ্যাহ্নে অপরাহ্নে, সবার মাঝে হারিয়ে সবার যাবার ক্ষণকাল। হে শৈশবকাল, বলো তুমি আমাদের ছেড়ে দিয়েছ কি, না আমরা তোমাকে ছেড়ে দিয়েছি? তুমি কেমন বন্ধু, বিদায় বেলায় বিদায় জানালে না? আসলে তুমি ছিলে ক্ষণিকের দরে, বন্ধু রেখেছিলে আপন করে। তাহলে কেন ছেড়ে চলে গেলে? দোষ হয়তো বা আমাদের, সময়ের সাথে এগিয়ে নেবার। হে প্রভু, বন্ধু রূপে তখনও ছিলে, তুমি ছেড়ে যাওনি আমাদের, গিয়েছি আমরা, তুমি বন্ধু রূপে আছো, থাকবে। হে তারুণ্য, সবুজের জানালা, দেহ মনের সজীবতা, লুকিয়ে থাকা অনেক কথা, ছাদের আড্ডায় দূরে কোথাও ছুটে যাওয়ায়, কত বন্ধুর নাম মনে পড়ে যায়, কেউ সাথে নেই। সবাই দূরে সমস্যার আবর্তে জড়িয়ে, সংসারের খানিক কাঁধে নিয়ে। বিচ্ছেদে সুর বাজে, কেমন কেমন লাগে, পেছনে ফিরে আসার সময় কথা বলে। হে প্রভু, তুমি ছিলে হারানো সময়ে, এখনো আছো সময়ে অসময়ে। স্মরণে স্বপনে জাগরণে, প্রকৃতির প্রতিটি সৃষ্টির নিকটে, ঝরে পড়া পাতায় সমুদ্রের মাছের বিচরণে আছে তোমার জ্ঞান বিস্তৃতি। তুমি বন্ধু, তোমায় নিয়ে চলতে চাই, পথ দেখাও সরল পথ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিয়া বড়ুয়া, সুন্দর পাঠ গান। এবার আমরা আমার পাশে বিপুলতে আছেন, বিপুল বড়ুয়া, তিনি শুরু করছেন ইউটিউবের। আমি কিন্তু তাকে সুযোগটা দিতে চাচ্ছি। আমি এবারে অধ্যাপক গোকরণউদ্দিন টিটুকে অনুরোধ জানাবো কায়সার ইকবালের ইলিয়ান যে বইটা, এই বইয়ের উপর আলোচনা উপহার দেওয়া হবে। অধ্যাপক গোকরণউদ্দিন টিটু। শুভ সন্ধ্যা। রাজিয়া প্রকাশনের সাহিত্যাসরে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আজকে আমরা রাজিয়া প্রকাশন থেকে প্রতি মাসে আমরা 2টা করে বই প্রকাশ করি কমপক্ষে। আমাদের যে করোনাকালীন সময়, সেই সময় কিন্তু আমাদের প্রকাশনা বন্ধ ছিল না, এবং গত বছরের জন্য আমরা যে কাজটা করেছিলাম একটা বিশাল বই, আমরা রাজিয়া প্রকাশন সবচেয়ে বড় প্রকাশনা ছিল,
লেখক সারথী সেইটা আমরা সেই দুঃসময়ে কিন্তু বের করেছিলাম অনেকটা দুঃসাহস নিয়ে, এবং সেই বন্ধের মধ্যে কিন্তু আমরা অনলাইনে মিলন মেলা করতেই এখানে আমরা সমাবেত হয়েছিলাম। তো তারই ধারাবাহিকতা আমরা এই বছর আবারও উপস্থিত হয়েছি, এবং গত মাসে আমরা এই মিলনায়তনে আমরা 3টি নতুন প্রকাশিত বইয়ের প্রকাশন উৎসবে মিলনায়তনে করেছিলাম। আজকে আমরা কায়সার ইকবালকে উপস্থাপন করেছি, সে রাদিয়া প্রকাশন থেকে। এই পর্যন্ত তার 4টি বই প্রকাশিত হয়েছে। একটি বই হচ্ছে অস্তিত্ব অনুভূতি 2019 সালে, একটি বই হচ্ছে মাউন্ট অফ লাইট 2020 সালে, একটি হচ্ছে অনুসরণ 2021 সালে, এবং আজকের যে বইটি সেটির নাম দিল্লি, সেটি হচ্ছে 2022 সালে। এখানে বইগুলো আমার কাছে আছে, আমার বন্ধুর বই। এবং প্রথম যে বইটি ছিল অস্তিত্ব অনুভূতি, সেটি কিন্তু একটি কবিতার বই ছিল। পরবর্তী তার বইগুলি একটু আধ্যাত্মিক ধারণার বই। এবং মাউন্ট অফ লাইট আমাদের মহানবী, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যে আলোর সন্ধান পেয়েছিলেন, সেই বিষয়টিকে উপস্থাপন করেছে। এবং অনুসরণ যে বইটি, সেটিতেও সে এমন কিছু আধ্যাত্মিক বিষয় এনেছে যেটা আমাদেরকে ভাবিত করে। যে আজকের আসরটি আমরা আয়োজন করেছি, কিন্তু এই আসরের কারণে আমরা কোনো একটা আমাদের মতো একটা কারোর সাথে যোগাযোগ করে দেখা হলো এটা একটি মিরাকল ঘটনা, সেরকম। তো সে আধ্যাত্মিক লেখা লেখে, একটি সাথে আবার সে কবিতাও লেখে। এবং তার ফেসবুকে যখনই ঢুকি তার এত কবিতা যে কোনটা রেখে কোনটা বাদ দিই। এই বছর ফেব্রুয়ারিতে কিন্তু বইমেলা হয়ে গেছে, এবং কায়সার আমাকে অনেকগুলো কবিতা জমা দিচ্ছিল, কিন্তু সেগুলি যে সে বই করার জন্য করছে কিনা বা কেন দিচ্ছে আমি ঠিক বুঝি নাই। এবং এবার আমরা বইমেলার সময় খুব একটা বইমেলাটা হবে কি হবে না এটা অত দরকার মধ্যে ছিল, না হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। কিন্তু বইমেলা হচ্ছে, কিন্তু কায়সারের কোনো বই তখনও কিন্তু আমরা করতে পারি না, বা সেও এরকম জোর দিয়ে বলে যে বন্ধু এই বছর আমার বই করতে হবে। এই কেমন করে 4টা বই হয়ে যাওয়া মানে এটা বিশাল ব্যাপার। সে কিন্তু একজন চিকিৎসক, একজন ডাক্তার। একজন ডাক্তার সে প্রতি বছরের ধারাবাহিকতা একটা করে বই করে, এবং সে আবার কবি এবং কবিতাও লেখে। তো তার এই অসাধারণ ব্যাপারটা তার মধ্যে আছে, একটা আধ্যাত্মিকতার ব্যাপারও আছে। তো আমার বন্ধু এখানে অনেকগুলো বিষয় এনেছে, তার যে বইটি সেখানে অনেকগুলো কবিতা আছে। কবিতাগুলোর নামের মধ্যে প্রথমে যেটা, সেটার নাম হচ্ছে খোলস, তারপরে পরগাছা, তারপরে বাঁশ, তারপরে সময়, তারপরে কারবালা, তারপরে শূন্য, তারপরে পাথর, দোষ, দেশপ্রেমিক, শেষ বেলা, সরলতা, বন্ধু, গন্তব্য, হাসকরি, মনের খুশ, সবার, গরমে রকম, নিজেকে চেনা, নত জানুন, সফলতা খুঁড়ি, ক্ষণকাল এবং স্মরণীয়। আমরা একটু আগে আমাদের প্রিয় একজন ছাত্রী, আমার ছাত্রী রিয়া বড়ুয়ার কাছ থেকে যে কবিতাটি শুনেছিলাম ক্ষণকাল, আপনারা হয়তো খেয়াল করেছেন। এই বইয়ের একটি দীর্ঘতম কবিতা আছে শেষের দিকে, তার নাম স্মরণীয়, এবং ঠিক তার আগের আরেকটি দীর্ঘতম কবিতা, সেটির নাম ক্ষণকাল। তো সে যে বিষয়টা নিয়ে লিখেছে, ক্ষণকাল বলতে আমরা যে পৃথিবীতে অবস্থান করি সেই সময়টাকে সে এখানে চিহ্নিত করেছেন। এবং এই বইতে আমরা আরেকটা কবিতা পাই, আমাদের একজন বন্ধু, তার নাম বাবু, করোনাকালের সময় তাকে আমরা পাঠিয়েছিলাম। সে বন্ধুকে সে নিয়ে একটা কবিতা লিখেছে, যেটা দেখে আমার খুবই খারাপ লাগলো। যে কবিতাটার নামই বন্ধু। আমরা একই সাথে আমি কায়সার, আমরা স্কুল জীবনের বন্ধু। আমার আরো একজন বন্ধু আছে, আপনাদেরকে যে রাদিয়া একটা আমি দিয়েছি, সেখানে ডাক্তার সারোয়ার আমার কথা, সে পেশাগত কারণে আজকে উপস্থিত করতে পারেনি। তার একটা বইয়ের প্রকাশনের সময় আমরা এখানে করেছিলাম। সে শুক্রবার হলে আসতে পারে, আমার কায়সার ক্ষেত্রে হচ্ছে উল্টা, সে শুক্রবার হলে আসতে পারে না। সে শুক্রবার হলে কক্সবাজার থাকে, আর ওখানে কর্মক্ষেত্র, তাকে প্রতি বৃহস্পতিবার কক্সবাজার চলে যেতে হয়, রবিবার সোমবার দিকে সে আবার চট্টগ্রাম শহর আসে। তো আমাদের আয়োজনটা যেহেতু আমরা শুক্রবারে করি বা শনিবারে করি, কিন্তু তাকে কখনোই পাই না। আজ পর্যন্ত জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে আমরা নিয়ে আসছি যে আমরা আজকে এই কায়সার উপস্থিত থাকবো। আমার সে লাজুক, খুবই লাজুক থাকে, সে একাডেমিতে খুব একটা আসে না। তাকে এক ধরনের বই আনার মতোই নিয়ে আসা হয়েছে, যে তার 4টি বই বের হয়েছে, অথচ মানুষ তাকে চিনবে না। সে একজন কবি, সে একজন লেখক বা গদ্য লেখে, তাকে মানুষ চেনে। তো আমরা যে লেখক সারথীর কথা বলছি, সেই লেখক সারথীতে কিন্তু আপনারা অনেকে কায়সারকে দেখেছেন, যে তার সম্পর্কে আমাদের রাশেদ ভাই ছোট্ট করে একটু মূল্যায়ন করেছেন। আমি সেগুলো একটু শোনাচ্ছি। কায়সার ইকবাল কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন। তার লেখালেখির প্রধান অনুষঙ্গ মানুষ। পেশা চিকিৎসক, ওই লেখকের লেখায় আধ্যাত্মিক ভাব দ্বারা উচ্চেতনা নানা দিক উঠে আসে। নিজে বলেন, আধ্যাত্মিক জগৎ আমাকে আকর্ষণ করে, তাই মনের মধ্যে অনেক জিজ্ঞাসা,
সেই জিজ্ঞাসায় আমার লেখালেখির মূল অনুপ্রেরণা। এটা তার লেখার মূল সুর। বলা যেতে পারে ভাবের জগৎ থেকে কায়সার ইকবালের কলম ধরা। ছোটকাল থেকে পড়াশোনা খেলাধুলার পাশাপাশি নানা বিষয়ে তিনি ভাবতেন। সেই ভাবনায় লেখালেখিতে সহায়ক ভূমিকা নিয়েছেন। ডাক্তার মোহাম্মদ কায়সার ইকবালের জন্ম দেয়ানবাজার, চট্টগ্রাম। পিতা হাজী মোহাম্মদ ইকবাল খান, মাতা আনোয়ারি বেগম। তিনি পড়াশোনা করেছেন কলেজ স্কুল, চট্টগ্রাম কলেজ এবং ইউনিভার্সিটিতে। পরবর্তীকালে বায়োকেমিস্ট্রি থেকে এমফিল ডিগ্রি সম্পন্ন করেন তিনি। তার 3টি বই আমি একটু আগে বলেছিলাম, একটা কবিতা, অন্য গীতার গদ্যের, এবং চতুর্থ যে বইটা আজকে আমি আলোচনা করছি সেটি কিন্তু কবিতার গল্প। 2টি কবিতার বই, 2টি গদ্যের বই। কবিতার বইগুলো আমি একটু আগে বলছিলাম, প্রথম যে বইটা অস্তিত্ব অনুভূতি, দ্বিতীয় বইটা মানব লাইট, তৃতীয়টা অনুসরণ, এবং চতুর্থ যে বইটা সেটার নাম লীন। লীন শব্দের অর্থ তার অভিশব্দ, তাদের যারা মুক্তাকি আছে সে বইটি উৎসর্গ করছে। যারা মুক্তাকি যারা আছে তাদের নামটা যেখানে থাকে, তোমাদিকে তাকিয়ে আছি, কখন এখানে অর্থ বুঝাবে? আমরা অনেকে ইলিয়েন শব্দটা আছে তার শব্দ, সে সুন্দর করে আমরা জিসি মোড়ে কিন্তু একটা কিছু নাম ইলিয়েন নামটা লেখা আছে। আমি প্রতিদিন আমার কর্মক্ষেত্র খেয়াল করি। তো সে যারা মুক্তাকি আছে, যারা পূর্ণ অর্জনকারী, তাদের উদ্দেশ্যে কিন্তু বইটা সে উৎসর্গ করেছে। তো আমার কাছে যে বইটি কবিতা খুবই ভালো লেগেছে, তার মধ্যে একটা কবিতা আছে যে বাঁশ, সামান্য একটা বাঁশ, কিন্তু সেটা একটা আমরা অনেক সময় খারাপ অর্থ বলি। আবার বাঁশটা কিন্তু আমরা যে বাঁশের খেললাম একটা ব্যাপার করেছিলাম দিদিগুলো, সেটা একটা সাহসের ব্যাপার ছিল, সেখানে একটা বিষয় সে নিয়ে আসছেন। তারপরে বাবুর কথা একটু আগে বলেছিলাম, আমাদের বন্ধু ইলিয়াস বাবু, যাকে আমরা বুঝতে পারি না। এই বাবুর মৃত্যুটা ছিল করোনাকালীন সময়ে, খুবই নিষ্ঠুরভাবে। আমরা বন্ধুকে জানা যাতে বা তাকে দেখতে যেতে পারলেন, সে হারিয়ে গেছে আমাদের মাঝখানে, তাকে আর কখনো দেখবো না। এই বাবুকে সে স্মরণ করেছে, বাবুর বন্ধুকে। কারণ সেই লেখাটি ছোট্ট একটা লেখা, বাবু তুমি ছেড়ে চলে গেলে, বলে গেলে না কিছু বিদায় ক্ষণে। স্মৃতিতে আসো তুমি, স্মৃতিতে রবে তুমি, ক্ষণিকের অবকাশে। বেদনারায় পৃথিবীতে কাঁদিয়ে চলে গেলে, এভাবে শুনতে হবে কল্পনাকে হার মানিয়ে, ক্ষণিকের মৃত্যু আশ্রয়ে। তুমি ছেলে হৃদয়ে, হৃদয়কে আপন করে ছেড়ে চলে গেলে পরপারে। খুব সহজ ভঙ্গিতে তার যে লেখার ভাষা, সেখানে কিন্তু সে সহজভাবে কথা বলে বলে যায়। এবং কায়সার ইকবালের আমি আগে বলেছি যে ফেসবুকে সে প্রত্যেক দিনই কিন্তু কবিতা, অনেকগুলো কবিতা, তার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। এবং সে কবিতাগুলো যে বই করবে বা বই করতে চায়, সেটা অনেক সময় বুঝতে পারে না, কিন্তু একটা বই কেমনে কেমন যেন হয়ে যায়। তো এই বইটা প্রকাশ হয়েছে কিন্তু গত মাসে, এপ্রিলের 2022 সালের এপ্রিল মাস, আমি গত মাসে। এটা আসলে বই বের করার সিজন আমরা বলি না, আমরা বললাম সিজনাল বই কিন্তু আমরা প্রকাশ করি না, বা সে কোনো সিজনাল কবি না। আমরা অনেক কবিকে দেখি যে বই বেরোর সময় এসে একেবারে অনেক ভাব টাপ দেখায়, অনেক কবিতা বের করে, তারপরে আর কোনো খবর নেই। আবার বই মেলার সময় দেখা যায় আবার খবর নেই, আবার 2-4-5 বছর পর আবার বই মেলা করা যায়। অনেক কবি আমরা গত 20-30 বছর দেখছি, কিন্তু কায়সারের ক্ষেত্রে সে বই মেলা আসছে, কিন্তু সে কিন্তু বই তখন বের করেনি। আর বই মেলা হয়ে গেছে, এখন বই করে কি করবি, তাকে নিবারণ করার চেষ্টা করছি যে বই করার দরকার নেই, কিন্তু তবুও সে বই করবে। বইটা এবার আমরা একটু ছোট করেছি, রাধিয়া ফাউন্ডেশন থেকে সর্বকনিষ্ঠ সাইজ, যদি অনেক জনপ্রিয় সাইজ, সেখানে সে এই বইটা করেছে। তো আমি বলবো যে সে যে কবিতাগুলি লেখে, সে কোনো পত্রপত্রে কিন্তু তার কবিতা দেয় না, কখনো প্রকাশ হয় না। সে অনেকটা নির্বিহিত জারি কবি, আমি যাদেরকে বলি ঠিক সেই টাইপের কবি। তবে কবিতাগুলো সে রেখে যাচ্ছে এবং তার প্রফেশনাল খুবই ভালো হয়। আমার এই বইটি আজকে যে আলোচনার বইটি এবং প্রথম যে বইটি অস্তিত্ব অনুভূতি, দুটারই কিন্তু প্রথম শিল্পী একদম খুব সুন্দর করে প্রশ্নটা এলেন। এবং কায়সারের যে কবিতার বিষয়গুলো আমি একটু আগে বলেছি, আসলে উদ্ধৃতি দিয়ে যে একটু আধ্যাত্মিক ভাবধারা। এই বই তো সেক্ষেত্রে যেরকম অনেকগুলো কবিতা আছে, এই বইয়ের তুলনায় আমার আরেকটা কবিতা হচ্ছে নতজান। আমরা যে অহংকার করি, অহংকার যে পতনের মূল, সেই কথাটাকে সে বিনিয়ে খুব কম কথাই এই বইয়ের মধ্যে, এই কবিতার মধ্যে এনেছে। তুমি পাহাড়ে উঠে আকাশ ছুঁতে চাও, পাহাড়ে উঠতে তুমি ক্লান্ত, আকাশ তো বহু দূরে। আকাশ জয়ের নেশায়
জমিনকে দুর্বল করতে চাও, তবে জেনে রেখো জমিন তোমাকে খুশিয়ে দেবে। তুমি নত হও, তুমি উন্নত হবে। খুবই সংস্কৃত নয়, খুবই সরল কথা, কিন্তু সে একটা উন্নত কথা বলেছে। আমরা যেটা বলি যে অহংকার করলে সেখানে পতন হবে। এবং বৃক্ষের দিকে যদি আমরা তাকাই, যে বৃক্ষ যতই ফলবারে উন্নত হবে তত সে নত হয়, সে কিন্তু উন্নত হয় না। আর আমাদের মানুষের যে আচরণ, সাম্প্রতিক সময়ে শিক্ষকদের সাথে ছাত্রদের যে সম্পর্ক, যে ঘটনাগুলো দেশে ঘটছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের করোনাকালের সময়ের মধ্যে যে অবক্ষয় ঘটেছে, তাদের একটা দুঃসাহসী আচরণরা করছে, যে শিক্ষককে একজন ছাত্র কি ধরনের আচরণ করেছে। তো মানুষ হিসেবে তারা মানুষ হয়ে না, ওটা অমানুষ হয়ে হচ্ছে, কিন্তু আমরা কখনোই কামনা করি না। কাইসারের কবিতায় এই কথাটা আছে যে তুমি নত হও তবে উন্নত হবে। একটা কবিতা লাইন যেখানে বলে যে বড় যদি হতে চাও ছোট হও হবে। তো ছোট হওয়া আমাদের অনেক নিজেকে নামিয়ে নেওয়া শেখানো, যে আমার বিনয়ের মাধ্যমে আমার নিজের বড়ত্ব প্রকাশ করতে পারে। তার আরো একটি কবিতা আছে যেটির নাম হচ্ছে সফলতা। এখানে সে কিছু আধ্যাত্মিক বিষয় নিয়েছে, ওর বাস্তবতা আছে। অতি চামতে গাড়ির জোতা, সন্তুষ্টিতে প্রাচুর্যতা, জ্ঞানের অভাবে লোক লালসা, কোরআন বোঝা আমলে আছে সফলতা। ঈশ্বরের বাণী অতি সম্মানের রাতি সেলফে, দিনের পর দিন থাকে তুলাবাড়িতে, ধর্মীয় জ্ঞান হতে অনাদরে। অর্থ সহ কোরআন করো, বিবেক বুদ্ধি জাগ্রত করো, ন্যায় অন্যায় পার্থক্য করো, আলোকিত দিনের স্বপ্ন দেখো। তার সর্বশেষ যে কবিতা, সেটির নাম স্মরণীয়। তার আগেরও অনেক কিছু কবিতা, সে কিছু ইসলামিক ঘটনা, যেটা আমরা ইসলামের ইতিহাস অধ্যয়ন পাই, সেই অনেকগুলো বিষয় সে এনেছে। ইসলামের যতগুলো ঘটনা আছে, প্রায় ঘটনা তার এই কবিতার মধ্যে আছে। দীর্ঘ কবিতা, আমি সেই দীর্ঘ আলোচনা না দিয়ে শুধু কিছু কিছু প্যারা করি। নবীর অমীয় বাণীতে পবিত্র হল আরববাসী, সাহাবারক সূত্র দিগন্তে ব্যক্ত বিশ্ববাসী। জয়ের নায়ক উমরের হাতে হল জেরুজালেমের চাবি, ইহুদি খ্রিস্টান মুসলমানদের তীর্থভূমি। সেটার দিকে একটি আছে, শত বছরের শাসনে আলোকিত জ্ঞান বিজ্ঞানে, নাহি কেন ছিল পর, সবাই ছিল পরস্পর, পর্বটা জানাদা মুসলিম বিশ্বের সম্মান। কালের পরিবর্তনে মুসলিম নিগম মানবতার অপমান। মাঝাবে দালাদলি লঙ্ঘন করেনি, শত বছর পর হত্যা করেছে বিভক্তি। মধ্য এশিয়ার চেঙ্গিস খানের উত্থান, তারই বংশধর কালাকুর খান, উগলাই খান। নতুন নতুন রাজ্য হয়েছে করতলগত, তাতারিদের অন্তর্গত। এখানে শেষ আর কিছু কথা আছে। সোনা আগুনের দোকানে হয় খাঁটি, বরফুল আব্দুল কাদের জিলানি, ইজরি পঞ্চম শতকের কান্ডারি। ইসলামের যুগ সন্ধিক্ষণের আগরবাতি, তিনি দিয়েছিলেন দিশা সত্যিকারের আকিদা। বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার কারিগর, তৈমুর বংশধর ভারতের কদর, শাহজাহানের তাজমহল, শ্বেত পাথরের মহল। শেষের দিকে আসছে বাংলার সোনালী দিনের কথা, ইতিহাসের কথা লেখা। টাকায় 8 বস্তা চাল নয়, রূপকথা। চট্টগ্রাম জয় ঢাকা বর্ধিত হয়, সবই সংস্কারের সময়। আমি তার কবিতার ছোট্ট বইটি, মাত্র 232 পৃষ্ঠার বই, আজকের যে আলোচ্য বই, ছোট বই। তো আমি আলোচনাটা আর ভিডিও করবো না, ছোট আলোচনাতে শেষ করি। আমার মনে হয় যে কাজটার যেভাবে বই প্রকাশ করছে, তার লেখাগুলি, তার চিন্তা ভাবনাগুলি, আশা করছি তার বইয়ের মাধ্যমে অনেক বছর বেঁচে থাকবে, অনেক বছর তুলে থাকবে। একই সাথে যদি একটা লাইন কোনো মানুষ যদি পৃথিবীতে অমর হতে চায়, যদি উনি একটি স্মরণীয় মানে রেখে দিতে পারেন, এই কথাটা অমুকে বলেছেন। যেমন আমার কাছে অনেক কবিতার লাইন, অনেক ঘটনা ঘটে, যে একটা লাইন হয়তো মনে আসলো যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এটাই যে কবিতার লাইন বা হচ্ছে, পুরোটা একটা কবিতা আমি জানি না, কিন্তু এমন এমন সময় সেটা বসন্তকাল না। এখন যেমন আষাঢ় মাস, বর্ষাকাল, কিন্তু এখন যদি সেরকম আজ থেকে আসতে হচ্ছে, আমার কাছে এটা বসন্তের মতো। ওই লাইনটা আমার মনে আসছে। একটা লাইনে যদি এই চারটি বইয়ের বা প্রথম কবিতার বই এবং চতুর্থ বইয়ের কোনো একটা তার কোনো দাগ কাটে, সেটা কবিতার লাইন হোক, গদ্য লাইন হোক, আমার মনে হয় যে তাকে সে লাইনটা বাঁচিয়ে রাখবে। আমাদের বিদ্রোহী কবিতার অনেকগুলো লাইন না হোক, অন্তত কবিতাটার 100 বছর পূর্তি হয়েছে গত ডিসেম্বরে। সেই 100 বছর কিন্তু কবি নিজেও হায়াত পাবেন। কবি কত বছর বাঁচবেন, তার চেয়ে বড় কথা তার লেখনী বা তার বাণী কতদিন বাঁচবে।
রবীন্দ্রনাথ ঠাকুর 150 বছর পেরিয়ে গেছেন, শেক্সপিয়ারের বয়স 500 বছর পেরিয়ে গেছে, কিন্তু তারা অত বছর হায়াত পানি, তাদের লেখনে যত বছর বেঁচে আছে আর অনেক বছর থাকবে যখন আমরা থাকবো না তখন থাকবে। কাইসার সেই চেষ্টাটাই করছে আমার চেষ্টা, এটা লেখকদের একটা বড় বড় অর্জন বা বড় ইচ্ছা বা বাসনা। তো আমি কাইসারের সে দীর্ঘায়ু সুস্থ শরীরে সে বেঁচে থাক সেটা হচ্ছে সে আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, সেই জন্যে আমাদের বন্ধু দিয়াজকে বাবুকে হারিয়েছি আর অনেককেই হারিয়েছি, আবার যারা বেঁচে আছে তাদের সবসময় হারাচ্ছে। তো তার একই সাথে তার যে লেখালেখি, তার যে কবিতা, তারও যেন দীর্ঘ আয়ু লাভ হয়, ঠিক আমাদের আয়ুকে ছাড়িয়ে যেন আর অনেক দিন অমর হয়, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রণবদের বিটু যে আলোচনাটা শুরু করেছে। আমি তো দেখতে পাচ্ছি বইয়ের আলোচনা এত চমৎকার করে দীর্ঘ সময় নিয়ে করা, এটা ওর বইটা শুধু প্রকাশ করেছে না, বইটা পড়েছে, পড়ে চমৎকার আলোচনা করেছে। কাইসার ইকবালকে তুলে ধরে, তার লেখালেখি তুলে ধরে, তার কবিতাকে তুলে ধরে যে বক্তব্যটা প্রণবদের বিটু দিয়েছে, এটা আসলে খুবই সুন্দর। আমি বুঝতে পেরেছি সময়টা বেশি নেওয়া হলেও অল্প ছোট বই, কিন্তু আলোচনাটা ভালো হবে। এবার একটু তার প্রতিক্রিয়া জানতে চাই কাইসার ইকবালের, এই আলোচনাটা শোনার পরে কাইসার ইকবালের কেমন লাগছে। ওই দেখতে পারেন এত লাভ করে তো হয় না, নিজে ডাক্তার মানুষ লেখালেখি করে আসে বলে না বুঝলেন। সবাইকে ধন্যবাদ, কষ্ট করে আমার মতো ছোট অনুষ্ঠানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আর আমার এই মঞ্চে বসে আছেন অনেকে, আমি রাশিদ ভাইকে ভালো করে চিনি, আর আমার বন্ধু প্রণবদিটু এবং ওয়াইফ সৈয়দা সালিমা এবং আরও আছেন যাদের নাম হয়তো বাদ পরে জানবো, এবং দেখছি অনেককে। সবাইকে সালাম এবং ধন্যবাদ। আমি ডক্টর মোহাম্মদ কাইসার ইকবাল, জন্মদারি জন্ম, এবং ছোটকাল থেকে খেলাধুলা নিয়ে বেশি সময় সাথে পড়াশোনা, এভাবে করে সময় যেত আনন্দে, এবং বন্ধু বান্ধব নিয়ে সময় কাটতো, পড়াশোনার সাথে খেলাধুলা সবগুলোই ভালোই চলতো এবং আনন্দময় ছিল। এভাবে আবার মাঝে মাঝে কিছু লেখার ইচ্ছে থাকতো এবং লেখাগুলো আবার হারিয়ে যেত, এবং লেখা কিছু আছে ওগুলো এখন মনে করছে না, চমৎকার ছিল কিন্তু আর খুঁজে পাইনি লেখা। এরপরে আর কিছু লেখার অভ্যাস ছিল, ডায়েরিতে লেখার মধ্যে, ডায়েরিতে লেখা হচ্ছে। এরপরে ডায়েরিতে লেখা থাকলেও সেগুলা সেরকম করে লিখবো বা ভাববো, সেভাবে লেখা চালিয়ে যাবো, সেরকম কোনো মানে মাথায় আসে না। এরপরে তো হসপিটালে যাওয়ার পরে ওখানে ডিউটি যেটা ছিল, ডিউটি অনুযায়ী সবসময় ছিল না, আসার সম্ভব ছিল না। আর কক্সবাজারে যাওয়ার পথটাও খুব সুন্দর, বর্ষাকালটা বিশেষ করে সুন্দর। সেই যেতে যেতেই মানে মনটা আরেক রকম লাগতো, আবার জার্নির ক্লান্তিও আবার শরীরকে অবসন্ন করতো। কিন্তু বর্ষাকালটাই অনেক শরীরকে মানে সজীবতা, চারিদিকে সজীবতা থাকতো, আশেপাশে গাছপালা দিকে দেখে সেগুলো কেমন যেন আন্দোলিত করত। সে থেকে রাখা এবং সমুদ্রের পাড়ে থাকা হতো, অবসর সময় যেতে যেতে এমন আছে জার্নিতে কিছু কথা তৈরি হতো, সেই কথাগুলো আবার লিখে রাখা হতো কিছু কথা। বাসটাও সেরকম যে আমার বন্ধু বলেছে, বন্ধুর কথা আসবো, আমি বন্ধুর কথা বলে শেষ করতে পারবো না। তো ছোটকালের বন্ধু, কমিটিদের বন্ধু, কিন্তু এরপর আমরা একই সেকশনে ছিলাম, একই সেকশনে ছিলাম, সেভাবে করে অনেক সময় একই বেঞ্চেও বসতাম, একই বেঞ্চের সময় ছিল। তো ওর কথা আসবো। এরপরে বাসের কথা, বাস যেটা বলবো, বাসেরও সেরকম করে আসছিল। আমি দিন ধরে ফিরে থেকে যাবো,
তো দেখতেছি বাঁশ নিয়ে লেখার ইচ্ছা ছিল, বাঁশটা চমৎকার লাগতো। একসাথে গাছগুলো থাকে কিন্তু উদ্ভুত ধরনের আওয়াজগুলো আরেক রকমের, এই ব্যাপার স্যাপারগুলো আন্দোলিত করতো। একসময় লিঙ্ক রোড থেকে যাত্রা শুরু করতো উঠিয়ার দিকে, লিঙ্ক রোড হলো টেকনাফ রোড, টেকনাফ রোড দিয়ে 50 কিলোমিটার পরে টেকনাফ, এই 26 কিলোমিটার থেকে উঠিয়া পড়ে। এরপরে গাছগুলো ওখানেই সিন্দিকে, কেন ভাগ্য কোনো সিন্দির পিছনে ছিলাম সেদিন, ফ্রাইডে ছিল সিন্দির পিছনে ছিলাম। ওই সময় দেখতেছি কিছু মানে তাল আসতেছে, সুর আসতেছে লেখা, তো আমি সেখানে একটু কাজ চেষ্টা করলাম ওই লেখাগুলো। সেই সূত্রেই ওই বাসটাই সিনজি চলা অবস্থায় লেখা হয়েছে। বাকিগুলো আমি যেখানে আমাদের হেলথ কন্ট্রোল পিছনেও বাস যাচ্ছিল, আমি যেখানে থাকতাম সেই পিছনেও পাশেও বাস যাচ্ছিল। বাসের যে একটা শব্দ টব্দ সেটা আর মন্ত্রী সম্পূর্ণ ওই 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 সিনজি চালিত অবস্থায় মানে সেটাকে তৈরি করা হয়েছে। প্রায় এভাবে করে বাসটা বাঁচানো হয়েছে, বাসের পরবর্তী কিছু যোগ হয়েছে। এটা লেখালেখি আসলে এভাবেই হয়ে গেছে, দেখছি সেটা। আর আমার বন্ধু গোফরান যেভাবে আমাকে তুলে ধরছে সেটা আমি খুবই খুশি, সাথে সাথে ওকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে এরকম একটা চমৎকার আয়োজন করা রাধিয়া, আর রাধিয়ার সাথে আমি আছি, আগেও ছিলাম, এখনো আছি, সবসময় আছি। আর রাধিয়ার কার্যক্রম তো আছেই প্রকাশক হিসেবে, কিন্তু ব্যক্তি হিসেবে গোফরান কোন আশা করে ওই ইজ এ ডেডিকেটেড পার্সন for poetry, for literature, for everything, for the reading purpose of anything. ওর মধ্যে এটার ডেডিকেশনটা মানে বলা যাবে। যেখানে শহীদ মিনারে কোথায় ওখানে ও তো মানে ঠিক মতো কেউ যায় না, ওখানে দেখতাম ও মঞ্চ নিয়ে এটা নিয়ে টেবিল নিয়ে বসে আছে, আমরা থাকি আর না থাকি ও বসে ও যেটা প্রকাশনার বই নিয়ে পত্রিকা, এমন কোনো চট্টগ্রামের প্রকাশনার উৎসব হয় নাই, বই মেলা হয় নাই, গোফরান ছিল না, গোফরানের উপস্থিতি ছিল না। ওর হায়াতে আল্লাহ দেয়, এবং ভাইও মারা গেছে, ও দুই ভাই একসাথে, তবুও ওর কন্টিনিউশনটা চালিয়ে গেছে, তবুও হতাশ ওকে ছেড়ে গেছিল, তা আবার রিটার্ন করে নির্জিত করি। কিন্তু এইরকম ডেডিকেটেড পার্সন চিটাঙে আমি দেখিনি, আমার ছোট নজরে আর কি। পরিসরটা আমার বড় নয়, হ্যাঁ, কিন্তু বইয়ের সাথে থাকা, বইমেলাকে প্রস্তুত করা, বইমেলায় থাকা, এই জন্য আমি খুবই খুশি। এবং সাথে সাথে আমি আমার বক্তৃতা আবার ছোট কথা আর দীর্ঘায়িত করছি না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে ইচ্ছা সেটা সফল হোক, আর আমাদের যে লেখালেখির ইচ্ছা, লেখালেখি চালিয়ে যাওয়ার ইচ্ছা, আল্লাহ সহায়ক হোক। সবাই আমাদেরকে সেবা দোয়া করবেন, অনুপ্রেরণা দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার কায়সার ইকবাল, কবি কায়সার ইকবাল, মোহাম্মদ কায়সার ইকবাল। এবং আমরা তাকে একটু উৎসাহিত করতে চাই, তার যে একটা বই প্রকাশিত হয়েছে ইলিমিয়ান, আমি প্রথমে এটার অর্থ বুঝে এখন পরবর্তী এটার একটা প্রচ্ছদ প্রদর্শনী আমাদের থাকা দরকার, যেগুলো আপনাদের সামনে আছে। সবাই একটা ছবি তুলি, ডালিয়া, হ্যাঁ, এরপর আমরা ডালিয়ার কবিতা শুনি। ঠিক আছে, ধন্যবাদ। কায়সার ইকবালকে অভিনন্দন জানাই, সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘ জীবন কামনা করছি। এবারে কবিতা নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কবি ও চিত্রশিল্পী সৈয়দ আলী। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন, শ্রদ্ধা রাশিদ ভাই এবং প্রকাশক সৈয়দা সেলিমা আক্তার এবং প্রকাশক এবং সুধীরন, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন। প্রথমে একটা ব্যাপার না বললেই হয় না, রাশিদ প্রভুকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আমি খুব অবাক হয়ে গেছিলাম প্রথমে যখন ওনার একটা বই কিনে উনি আমাকে অটোগ্রাফে প্রথমেই কবি লিখে দিয়েছিলেন। আমি মাঝে মধ্যে লিখতাম, মাঝে মাঝে দূরত্বতে লিখেছি, বা আজ মিশালিতে অনেক গল্প এসেছে, কিন্তু লেখার ইন্সপিরেশন, অনুপ্রেরণা ব্যাপারটাই অন্যরকম। এবং অবশ্যই
সেলিম আক্তার এবং টিটু ভাইকে জানাবো, প্রকাশক হিসেবেও মানুষ হিসেবে ওরা ভালো, আমাকে সবসময় দেখার ব্যাপারে অনুপ্রাণিত করে। সৃষ্টিশীল ব্যাপারটাই অন্যরকম, সেটা কবিতা হোক, গান হোক, আপনার নাটক হোক, সবকিছুতেই এটা বড় এটা ছোট কেউ বলতে পারবে না। সৃষ্টিশীল বিষয়টাই শক্তিশালী, এবং আমি নিজেকে অনেক শক্তিশালী মানুষ মনে করি, কারণ অনুভূতির সর্বোচ্চ প্রকাশ কবিতায় হয়। এবং একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ইরিয়ান বইটা পড়ে অনেকদিন পড়া হয়, স্টুডেন্ট লাইফে যা বই পড়েছি, আমার নিজের মধ্যে অদ্ভুত অনুভূতি জেগেছে লেখার জন্য। এবং তখন এই মানে রিসেন্ট আমি প্রিয়তমা মেঘ কবিতাটি লিখেছি, একদম রিসেন্টলি। তো যখন প্রকাশ করতে চাইছি, সেলিম আপু বলছে না তুমি তো মাঝে মাঝে লেখো, এটা প্লিজ পড়ো, আমার ভালো লাগবে যদি পড়তে পারো। তো আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি এই কবিতাটা এখানে পড়ার জন্য, যে আমার সুযোগ দেওয়া হয়েছে আমাকে। আমি প্রিয়তম মেঘ কবিতাটি পড়ছি। শুভ্রতা, কোমলতা, অপূর্ব সৃষ্টিশীলতা, যুগলের মতো লুকিয়ে থাকা সূর্য, ডানা মেলা দেখি মেঘের মধ্যে লুকিয়ে থেকে। আমার ছবি আঁকা কল্পনা, ভাবুলতা সব কেবল আচ্ছাদিত হয়ে মেঘকে করি। প্রিয়তম মেঘ আমার, অতি চাওয়াতে দারিদ্রতা, সন্তুষ্টিতে প্রাচুর্যতা, অসীম আকাশে একখণ্ড মেঘের আগমন, বৃষ্টির আবির্ভাব, বৃষ্টির আবির্ভাব। মেঘ না চাইলে তো বৃষ্টি আসে না। বন্ধু মেঘ আমার, সৃষ্টিশীল প্রাচুর্যে ভরিয়ে দেয় আমার। ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দা ডালিয়া। সৈয়দা ডালিয়ার জন্য আরেকটা হাততালি চাই। বলবো, আমি কবি লিখেছি তার নামের আগে সে প্রাণিত হয়েছে সেটার জন্য। আপনার কবিতাটা তো শুনেছেন এবং তার যে পাঠ হিসেবে সেটাও দেখেছেন। আপনারা জানেন আমাদের একটা শৈলী টিভি একটা অনলাইন পেপার আছে, ওখানে যখন কোনো লেখকের লেখা প্রকাশিত হয় কতজন হিট করে সেটা আমি দেখতে পাই, আমি বুঝি। তো ডালিয়ার কবিতা যখন শৈলী অনলাইন পেপারে ছাপা হয় তখন দেখি এই তার কবিতা কত ভক্ত তাদের আছে এটা তো জানি না, হাজার হাজার ওখানে কি করছে এটা আমি তখন আমি ভাবি ওই আসলে মানুষজন ওর তো এই বিষয়ে দৌড়ঝাঁপ নেই, টেকনিক্যাল বিষয়ে, প্রযুক্তি বিষয়ে, কোন দিকে কিভাবে বেশি ক্লিক হবে এটা এত কিছু সে জানে বলে জানি না, কিন্তু তার লেখাটা এত বেশি মানুষ পড়ে আমি আশ্চর্য। আমি যে নেশার মধ্যে একটা প্রবন্ধ তো মানুষ পড়ে না, কিন্তু তার হিন্দু বিয়ে সম্পর্কে একটা প্রবন্ধ শৈলী টিভি অনলাইন পেপারে দেওয়া হয়েছে, প্রচুর 6 লক্ষ পাঠক ওখানে পাঠ করেছে। এটা দেখে আমি তো অবাক হয়ে গেছি। এই যে সৈয়দা ডালিয়া সে নিজে বলছে আমি আমার ভেতরে কিভাবে সে প্রাণিত হয়েছে, সে তার কথাটা বলল, কিন্তু আমরা দেখেছি তার ভেতরে যে শক্তিটা আছে সেই শক্তিটার প্রকাশ তার লেখালেখির মাধ্যমে সে প্রকাশ করতে পারে। মাঝে মধ্যে আমাকে লেখাতে আজাদিতে ছাপায়, আমাকে লেখাতে শরীরে চায়, কিন্তু সে অনবরত যদি লিখে তাহলে এই ক্ষেত্রে সে ভালো করবে বলে আমি মনে করি। তাকে আবারও অভিনন্দন জানাই। এবারে আমি বিপুলদা অনেক আগে থেকে কিছু বলার জন্য বিপুলদাকে আমি অনুরোধ জানাচ্ছি, গল্পকার, বিশিষ্ট গল্পকার, শিশু সাহিত্যিক, সকাল শিশু সাহিত্য পুরস্কার প্রতিযোগিতা করা হয়েছে, সেই পুরস্কার প্রাপ্ত একজন লেখক। তার আগে তিনি আরো বড় পুরস্কার পেয়েছেন, এটা বড় কিন্তু সকাল পুরস্কারটা তিনি পেয়েছেন, পেয়েছেন না সম্প্রতি যে পুরস্কারটা পেয়েছেন এটা হচ্ছে সকাল। তো সকাল শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক বিপুল কিছু বলার জন্য মানে কি জানেন, সময় কম নেওয়া। আপনি বলে দেবেন যে এইভাবে সময় নেবেন, তোমরা এইভাবে সময় নেবে। রাদিয়া প্রকাশনের এই অন্তরঙ্গ আড্ডার সাহিত্য আড্ডার সম্মানিত সভাপতি
আমাদের প্রিয়জন কবি সাংবাদিক রাষ্ট্র মঞ্চে আছেন প্রাবন্ধিক সম্পাদক নেসার আহমদ, কবি সৈয়দ সেলিম আখতার, লেখক গোফরউদ্দিন টিটু, চট্টগ্রাম একাডেমির পরিচালক এস.এম. মোখলেসুর রহমান এবং কবি ইকবাল ভাই উপস্থিত একক সমাবেশ। আমি প্রথমে একটু নিজের ঢাক পেটাতে চাই। কিছুক্ষণ আগে এই মুহূর্তে আমাকে রাসেল ভাই সম্মানিত করলেন। আমি সম্মানিত হয়েছি সকালে শিশু সাহিত্য সংসদ কর্তৃক লেখালেখির জন্য। আমার এই সম্মাননার প্রেক্ষিত আমার লেখক বন্ধুরা এবং আমার সহযাত্রী বন্ধুরা সবাইকে আমি আবার এই সুযোগে একটু শুভেচ্ছা জানাই। সবাই মঙ্গল কামনা করি। রাদিয়ার বর্ষপূর্তিতে আমরা এখানে সমবেত হয়েছি, সাহিত্য আসরের বর্ষপূর্তিতে এখানে সমবেত হয়েছি। রাদিয়ার কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমরা অনেক পিছন থেকে আসা উচিত, আমাদের আসা দরকার মনে করি। সেই মাদারবাড়ি টিটুদের বাসা থেকে শুরু করে সেই জনি ভাই, এই আলী ভাই, আরো আগে আলী ভাই থেকে শুরু করে একটা সৃজনশীল পরিবার থেকে এই রাদিয়া প্রকাশন উত্থান, এবং এই উত্থান গৌরবে আমরা চাই এই উত্থান আরো এগিয়ে যাবে। আমরা চাই এই উত্থান থেকে রাদিয়া প্রকাশন থেকে সৈয়দ সেলিম আখতার, গোফরউদ্দিন টিটু এরা এই রাদিয়াকে আরো অনেক শীর্ষে নিয়ে যাবে। আমাদের সহযাত্রী হবে, আমরা রাদিয়ার সাথে থাকবো, আছি। আমি সবার মঙ্গল কামনা করি। আবার আমার বক্তব্য শেষ করবো। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে চৌধুরী সিয়াম এলাহি, এখানে গান কবিতা উঠেই আছে, কবি আবৃত্তি করছি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী টিটু স্যারের লেখা মাকে হারিয়ে কবিতাটি। মাকে যখন আকাশ ভাবি, আকাশ তখন কাঁদে। মাকে যখন বাতাস ভাবি, বাতাস প্রাণে বাঁধে। মাকে যখন সাগর ভাবি, সাগর তখন ছোটে। মাকে যখন আধার ভাবি, সূর্য জেগে ওঠে। মাকে যখন ছবি ভাবি, তখনই ঘুম ভাঙে। মাঝে আমার হারিয়ে গেছে অচিন নদীর গানে। ধন্যবাদ। ধন্যবাদ চৌধুরী সিয়াম এলাহি, গোফরউদ্দিন টিটুর ছাত্র। আমাদের এখানে আমাদের এক বন্ধু মোহাম্মদ মনিরুল্লাহ, তিনি এখানে কিছু পড়বেন এটা বলেন নাই। এখন সবার দেখা দেখি উৎসাহিত হয়ে তিনি বলছেন আমি পাঠ করবো। অবশ্যই পাঠ করবেন, আপনি আসেন। মোহাম্মদ মনিরুল্লাহকে আমরা অনেক আগে থেকে জানি। সকাল শিশু সাহিত্য সংসদ আমাদের লালদিঘির পারে সবুজ ঘাসে যখন আমরা করছিলাম তখন থেকে তিনি আছেন। আপনার সরস্বতী ভালো আছে সুযোগ ভোগ্য বা যখন আসছিল লালদিঘিতে আমার এখনো সব ভাইরা একসাথে আছি। আমি অনেক বছর পর, কিন্তু আমার এখন রাশেদ ভাই, বিপুল ভাই প্রতিটা আবার খাদ্য এই যে আজিজ ভাই নাকি খাদ্য প্রচুর বের করছে। আমি 1980 একটা আমার লেখা আছে ছিল আর কি, অনেক বছর। আমি এখন বর্তমানে খেলাধুলায় চলে গেছিলাম, লং রানার ছিলাম বাংলাদেশে। এখন আমি ম্যারাথন করতেছি 68। আমি 21 কিলোমিটার আমি বাংলাদেশ করছি, 21 কিলোমিটার। আমি এখন একটা কথা না বাড়াই, একটু কথা বলি। মানে আমার লেখাটা হচ্ছে 19 সালের আজব কবি, আমার লেখা শিরোনাম। এটা আজাদিতে ছাপানো হয়েছিল ওই সময়, ওদের সময় আতঙ্কা ছিল। আজব কবি মনিরুল্লাহ কাদের।
আজব দেশের আজব কবি, আজ কবিতার সার, মেঘের উপর কাব্য দিয়ে ধরেছে প্রাসাদ। কাব্য চর্চা নিয়ে করেন যখন তখন লড়াই, সুযোগ পেলে সঙ্গোপনে নিজের করেন বড়াই। বলেন তিনি নেই তো দেশে আমার মতো কবি, কাব্য মেলায় ঘুরতে থাকে কেউ তোলে না ছবি। একটুখানি রাখলে কবি চোখ পড়ে না ঘাসে, নিচের দিকে পান্নাটাই মেঘের উপর ভাসে। আপনি দেখি আমার এই জায়গাটা আপনার বয়স কত এখন? 68 মনে হয় না। আজকে আপনাকে দুটো প্যাকেট দেবো। এবারে মোহাম্মদ জাহিদুল ইসলাম উপলব্ধির মিঠুন আরেক ধন্যবাদ জানাবো কাইসার ইকবাল স্যারকে, কারণ তিনি যে বইটি লিখেছেন ওই বইটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন কিংবা যারা কিশোর আছেন তাদের জন্য অনুপ্রেরণা। আজ 29শে জুন আমাদের গোপনাথী টিটু স্যারের মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তো ওনার মায়ের স্মৃতিচারণ করার জন্য আমি ওনার লিখে একটি কবিতা আবৃত্তি করব। আকাশ জোড়া মেঘের ফাঁকে অনেক কথায় জমে থাকে, অনেক গানের সুর লুকিয়ে মন যে নানা স্বপ্ন আঁকে। আকাশ জোড়া মেঘের ফাঁকে অনেক তারা চাঁদকে ডাকে, অনেক ফুলের সুবাস ভরা আলোর প্রহর লুকিয়ে থাকে। আকাশ জোড়া মেঘের ফাঁকে আমার মন জড়িয়ে থাকে, আমি থাকি ঠায় দাঁড়িয়ে কর্ণফুলী নদীর বাঁকে। আকাশ জোড়া মেঘের ফাঁকে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, অনেক কথা হয় না বলা দূর আকাশের সুক্তারাকে। আকাশ জোড়া মেঘের ফাঁকে কোন সে বনের পরি থাকে, ও ফুলেরা প্রজাপতি দানা এনে ভাই আমার মাঝে। আকাশ জোড়া মেঘের ফাঁকে মামনি যে লুকিয়ে থাকে। ধন্যবাদ। মোহাম্মদ জাহিদুল ইসলাম মাহিম তার পাঠের জন্য তাকে ধন্যবাদ জানাই। এবার সুপ্রময় বড়ুয়া, সুপ্রময় বড়ুয়া কেমন আছো? হ্যাঁ, এটা খুলে দাও, এটা খুলতে হবে এখানে দাঁড়া। সুপ্রময় বড়ুয়া, রাসু বড়ুয়া কবিতা পড়বে আজকে কাজ। সুকুমার বড়ুয়া। সবাইকে নমস্কার। আবৃত্তি করছি সত্য সুকুমার বড়ুয়ার লেখা শব্দ দূষণ। গরুর ডাকে হাঁস ডাকে, ডাকে গরু দল, গাছে ডাকে শত পাখি সারাদিন ভর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, খুশি রাতে কুকুরের দল ডাকে ভোরে। দোয়েল চড়ই মিলে কিচির মিচির, গান শুনি গুগুয়ার টুনটুনি। শহরের পাখি ডাক ডাকে ডাকে ডাকে, ঘুম দেয়া মুশকিল হরণের হাতে। সিঁড়ি চলে টিভি চলে বাজে টেলিফোন, দরজায় বেল বাজে কান পেতে শোন। গলি পথে ফেরিওয়ালা হাঁটে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহুরে জীবন জ্বালা শব্দ দূষণ। ধন্যবাদ। সুকুমার বড়ুয়ার এই একটা মুখস্থ আবৃত্তি করেছে আমাদের সুপ্রময় বড়ুয়া, তার জন্য অনেক অনেক শুভকামনা। এবারে রুনা তাসমিনা, গল্পকার রুনা তাসমিনা, রাবিয়া প্রকাশন শুভেচ্ছা জানিয়ে কিছু বলবে।
আজকে রাজিয়া প্রকাশনের সাহিত্য আসরের বর্ষপূর্তিতে আমি জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। রাজিয়া প্রকাশন সাহিত্য আকাশের মধ্যে খুব ভালো লাগছে। প্রত্যেক সাহিত্যপ্রেমী যারা আছে আমরা সবাই চাই যে সাহিত্যের লেখা করতে, খুব ভালো লাগছে। এরকম আয়োজন করতে থাকুন। শুভকামনা। এখানে যারা কিছু আছেন প্রত্যেকের জন্য শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। এবারে কবিতা নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কবি হেলাল চৌধুরী। হেলাল চৌধুরী আমি কি বলতে পারি? হ্যাঁ, সবকিছু। তাইলে আমি ছোট্ট একটা গল্প শেয়ার করি। গল্প? জি। গল্প দেখার বাদ গল্প কয় মিনিট থেকে? 3 মিনিট, 3 মিনিট বলে ঠিক আছে। ধরে ধরে আচ্ছা, মনে হয় ইংলিশে শুনতে পারবো না। গল্প দরকার নেই। ঠিক আছে। আমার কবিতাটার নাম হচ্ছে পরী অথবা নারী। বৈশাখের এক আয়োজনে হঠাৎ দেখি একখানা চার মুখ, যেন পরিবেশের রাজকন্যা, জুড়িয়ে গেল চোখ। তার রূপ দেখে চোখ চমকে গেল, থমকে গেল পা। মন বলল ভূত দেখেছ, চোখ বলল না। পলক ফেলতে ভূত ভুলে যাওয়া চোখটাকে যে কয়, নির্ঘাতে পরীর মেয়ে, মানুষ মোটেও নয়। নাক বলল আহা আহা, গন্ধটা মিষ্টি। মুচকি হেসে ঠোঁট বলল জমকালো সৃষ্টি। হাত বলল তাকে যদি ছুঁয়ে দিতে পারি, এক পলকেই বুঝে যেতাম মানুষ না সে পড়ি। রেগে গিয়ে কটমটিয়ে চোখটা খেপে কয়, তোমরা সবাই দেখছি চোখের মাথা খেয়েছ নিশ্চয়। পরীর মতো মুখখানা তার, চোখটা ডাগর কালো, ধরায় যেন এসেছে আজ স্বর্গলোকের আলো। ভ্রু কুঁচকে বলল কপাল, সে মানুষ মোটেও না, আসলে সে পরীই ছিল, শুধু ডানা ছিল না। ধন্যবাদ। খুবই সুন্দর লেখা হয়েছে। আসলে সে পরিচিত তো তারা ছিল। খুবই সুন্দর। ধন্যবাদ কবি হেলাল চৌধুরী। এবারে লতিফুল হক কাজী, তাকে কিছু বলার জন্য লতিফুল হক কাজী। কাইসার আমার ছোট ভাইয়ের বন্ধু। আজকে এই অনুষ্ঠানে জাস্ট বিকেল 4:30 পরে বাসা থেকে আমাকে বললো আসতে হবে। আমি নেভিতে আছি, সেই পতেঙ্গা থেকে অনেক দূর থেকে আসলো। তারপরেও খুব সংশয় ছিলাম যে এর মধ্যে টাইমের মধ্যে আসতে পারবো কিনা। কাইসারের এই অনুষ্ঠানে আমি জাস্ট আমার নিজের একটা ছোট লেখার কবিতা আবৃত্তি করবো। এটা লিখেছিলাম আমার বেসিক্যালি স্টিভ জবস, যে অ্যাপলসের যে মালিক, সে মৃত্যু সজ্জায় যখন বিছানায় শুয়েছিল কতগুলো কথা লিখে বলেছিল। সেই কথাগুলো অবলম্বনে জাস্ট আমি একটা ছায়া কবিতার নাম দিয়েছি আমি থেমে যেতে চাই। আমি থেমে যেতে চাই সেই অরণ্যে, যেখানে প্রকৃতির সবুজ ভালোবাসা পরিণত হয়েছে নিকশকাল অন্ধকারে। আমি থেমে যেতে চাই সেই লাগামহীন ঘোড়ার মতো, মনিবের লাগাম টানার সাথে সাথে স্তব্ধ হয়ে যার গতি। আমি থেমে যেতে চাই প্রফেশনাল জীবনের চূড়ান্ত শিখরে ওঠার আগে জীবন বোধের উপলব্ধি নিয়ে। আমি থেমে যেতে চাই হাসপাতালে মৃত্যু শয্যায় বসে জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলানোর আগে। আমি থেমে যেতে চাই সেই সম্পদ, সেই বৃত্ত বৈভব উপভোগের আগে, যা শুধু মৃত্যু শয্যায় ফ্যাকাশে অতীত স্মৃতির রোমন্থন ঘটায়। আমি থেমে যেতে চাই হাসপাতালের সিক বেডে শুয়ে শরীরে লাগানো মেশিনারিজের শব্দ শুনে মৃত্যুদূতের অপেক্ষার দিনগুলোর আগে। আমি বেঁচে থাকতে চাই হাসপাতালের অন্ধকারের সবুজ আলোর মাঝে, যা শুধু জীবনের কথা বলে।
আমি বেঁচে থাকতে চাই সেই স্মৃতির মাঝে যা মানুষে মানুষের সম্পর্ক, ভালোবাসা আর যৌবন বয়সে আমার স্বপ্নের কথা বলে। আমি নিয়ে যেতে চাই সেই আত্মা যা মানুষের ভালোবাসায় পরিপূর্ণ, জাগতিক সম্পদ ও সুনামের মায়ায় অবিভ্রান্ত। জীবন হারানোর আগে জীবন হারিয়ে ফেলার যে অতৃপ্তি, তা যেন কাউকে পুড়ে পুড়ে না খায়। মানুষ বেঁচে থাকুক অন্যের স্মৃতিতে, ভালোবাসায় সেখানে মানুষে মানুষের সম্পর্ক, বৃত্ত বৈভব স্বপ্ন। ধন্যবাদ। চমৎকার দিচ্ছে, নতুন তাদেরকে অভিনন্দন জানাই। এবারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি প্রাবন্ধিক শিল্প সমিতি সম্পাদক চট্টগ্রামের কারিগরি সাবেক মহাপরিচালক নেসার আহমেদ। আজকে মূলত চট্টগ্রাম একাডেমি সাপ্তাহিক আড্ডার আজকে একটা দিন। এই সাপ্তাহিক আড্ডার সম্মানিত আজকে রাজ্জারুক আমাদের মুখলেসুর রহমান ভাই, এবং সেই আড্ডার এই দিনে রাজিয়া প্রকাশনার যে 1 বছর পূর্তি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং রাজিয়া প্রকাশনের কর্ণধার এবং উপস্থিতি। আজকে দুইটা জিনিস, শুধু রাজিয়া প্রকাশন না, একটি বইয়ের প্রকাশনা বা পর্ষদ প্রদর্শনী হয়েছে। যদিও বা বইটির নামটা একটি আরবি শব্দ, এটি অনেকে হয়তো অর্থটা করেছে, সেই অর্থটা আমি একটু বলতে চাই। সেটা আরবি অর্থ, এটা যদি কোরআন শরীফে 4 বার এই ইল্লিন শব্দটা আছে। ইল্লিন শব্দটার মূল অর্থটা হচ্ছে যে আমাদের স্বর্গের সব বেহেশতের যে 7টি রয়েছে, যেখানে বলা হয়েছে মোমেনদের আত্মা সেখানে সংরক্ষিত থাকে। সেটা এটাকে বলা হচ্ছে আমল নামা, যেটাকে বলা হয়। এটা সূরা আল-মুত্তাফিকিন আছে যে এখানে বলা হচ্ছে যে ইল্লিনের কোনো বিশেষণ পূর্বে নাই। সেটা হচ্ছে প্রমাণ করতে যে আলাদা বলেছেন যে এটা মোমেনদের আমল নামা কিতাব সেখানে সংরক্ষিত থাকবে। একটি সুন্দর জিনিস আমার ভালো হয়েছে যে এখানে সূরা আল-মুত্তাফিকিনে বলা আছে যে কখনো নয়, নিশ্চয় নেককার লোকের আমল নামা থাকবে ইল্লিনে। ইল্লিন হচ্ছে ওইরকম স্থান, যে পবিত্র স্থান, সেই নিয়ে সে তার বইটির নামকরণ করেছে। যদিও বা অনেকে বুঝতে পারবে না যে যারা কবিতার জগতের মানুষ বা সাহিত্যের জগতের মানুষ, খুব কঠিন একটা শব্দ, কারণ এটা অপ্রচলিত শব্দ। যারা হয়তো ইল্লিন শব্দটা যারা ওই ধর্ম নিয়ে গবেষণা করে বা আরবি নিয়ে কাজ করে, হয়তো তাদের জন্য তারাই শুধু বুঝতে পারবে। নাহলে এটা একটি অপ্রকাশিত এবং অপ্রচলিত শব্দ। এই ধরনের একটি আমি বইটার সাথে যে আমি অনেকগুলি কবিতা দেখেছি যে আধ্যাত্মিকতা বা মন বিবাদও বলতে পারেন, অনেক কিছু এখানে জড়িত রয়েছে। যে সুন্দর একটি বই আজকে আমাদের গোসাউদ্দিন কিছু রাজিয়া প্রকাশনী এখানে আমাদের প্রদর্শন করতে। আমরা কায়সার ইকবালের সাথেও পরিচিত হয়েছি, তার সুন্দর অভিভাষণও আমরা শুনেছি এবং তাকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা আশা করবো যে আমাদের সাথে যে দীর্ঘ সময় আমাদের সাথে তিনি থাকবেন। আর বর্তমান সময়টা একটি কঠিন একটা সময় আমরা অতিবাহিত করছি। দেশ উন্নতির চরম পর্যায়ে চলে গেছে। বিশ্বে বর্তমান বাংলাদেশ একটা বিশেষ একটি স্থান উন্নীত হয়েছে। পদ্মা সেতু বলেন, উন্নয়নের গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। এর মাধ্যমে কিছু কিছু খবর হয়তো আমাদেরকে ব্যতীত করে। নৈতিকতার বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, কিছুটা আমাদের শিক্ষক লাঞ্ছিত হয়। তার উপর আছে আমাদের এখন করোনার নতুন যাত্রা। আজকে কিছুক্ষণ আগে জন্মমন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা আছে যে মন্দিরে উপাসনায় সোশ্যাল ডিস্টেন্স যে মেনটেন করার জন্য। নিশ্চয়ই আবার আমাদের নতুন ভাবে শুরু হচ্ছে যে মসজিদে। তো আমাদের কথা হচ্ছে, আমরা যারা সংস্কৃতি বা আমরা যারা লেখালেখির জগতে থাকি, আমরা মনে করি যে আমাদের মন মানসিকতা, আমাদের ন্যায় নৈতিকতা এবং আদর্শগত হচ্ছে অনেক উন্নত। আমাদের দ্বারা কোনোদিন অন্যায়, আমাদের দ্বারা কোনোদিন মানবতা অপমান, আমাদের দ্বারা কোনোদিন নৈতিকতা অপচয় হবে না। যার কারণে আমাদের প্রত্যহ সাহিত্য আড্ডায় এবং আলোচনায় আমরা যারা উপস্থিত হয়ে এবং আলোচনা করি যে মানুষ বলে জ্ঞান বিজ্ঞান কি জন্য, মানুষের মানবিকতাকে তো উন্নত করার জন্য। তো মানবতার বিপর্যয় আমরা দেখতেছি, সেই হিসেবে আমরা মনে করি যে আমাদের যে সাহিত্য আসর, সাহিত্য আড্ডা এবং এই আলোচনাগুলো আমাদেরকে যে সামনের নৈতিকতাবোধ জন্ম দেবে এবং যে সামনে যে কঠিন সময় আসছে, আমরা আশা করছি আমরা আবার সেটাকে কাটিয়ে উঠতে পারবো এবং সবার সাথে মিলেমিশে সুন্দর একটি ভবিষ্যৎ আমরা
দেখতে পাবো, সেই আশায় সেই কামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আপনার ফটো তুলছে একটু ফটো তুলো ধন্যবাদ। এবারে কবিতা নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শিউলি বড়ুয়া। হ্যালো, রাবিয়া প্রকাশন কর্তৃক আয়োজিত আজ 1 বছর পূর্তি উপলক্ষে মেদিনীশী কবিতার গান আর কথামালায় উপস্থিত সবাইকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আমি এখন বর্ষাকাল, মেঘ, আকাশ, বৃষ্টি, পাহাড়, সমুদ্র সবকিছু মিলে একাকার। তো আমি কবি শুভদাস বলতে মেঘ বলল যাবি কবিতাকে আবৃত্তি করছি। মেঘ বলল যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরে একলা পাহাড়, অনেক দূরে গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সেমে, যাবি? আমার সঙ্গে যাবি? দিন গিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব ভেবে, কেমন করে যাব, নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার। কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরে মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়বো। শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই রে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের শুধুই গোনা, মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘে যাব একদিন ঠিক তোর সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উথল ধারায় আমার খুঁজে
যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিল্পী বন্ধুরা। এবারে ফারহানা ইসলাম মুহিব, কবি এবং প্রাবন্ধিক শিক্ষক ফারহানা ইসলাম মুহিব। সবাই পাইছে ওইদিকে আজকে জাতীয় প্রকাশনী অনুষ্ঠিত আজকের এই কথা বলার সভাপতি এবং অতিথিবৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। আমি আজকে সত্যি আনন্দিত। গোফরান ভাই এবং সেলিমা আপু সত্যি ওদের কথা না বললে কবিতার আমি কথাটা বলা জরুরি। সেটা হচ্ছে তারা খুব আন্তরিক মানুষ এবং তারা সবসময় চায় সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে এবং ভালোবাসা জানাতে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমি মনে করি। এবং তারা অসম্ভব মানবিক, অসম্ভব দায়িত্ব। এবং আমার বলতে গেলে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে সেলিমা, আমরা একই ক্যাম্পাসে ছিলাম, ও বিশ্ববিদ্যালয়ের সামনে অন্যরকম বন্ধুত্ব ছিল আমাদের। আমার যখন ফিরে এলাম খুব ভালো লাগছে। আজকে যেটা আজকে কি কবিতা বলবো, কবিতা বলার জন্য আমার সেই আজকের মনটা নেই। বিগত কয়েকদিন ধরে যে ঘটনাগুলো হচ্ছে, আমি তো শিক্ষক, আমার আসলে ওইভাবে আমিও মর্মাহত আপনাদের সাথে। কারণ যখন শোনানো হয় তখন মনে হচ্ছে যে আত্মীয়তা ছিল, ওটা মনে হয় শিক্ষকদেরকে রাখতে হবে। কারণ এগুলো শুধু আমি শুধু নয়, আমার শিক্ষকরা আছে, সমস্ত শিক্ষকরা আছে যারা জীবনে শিক্ষা দান করে গেছে, যারা সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে, মানুষ গড়ার কারিগরকে অপমান সত্যি। আর সমাজের দিকে এগিয়ে যাওয়ার পর 50 বছর পরে দেখতে হবে, চিন্তা করতে ভাবছি সেটা পরিবার হোক, সেটা আমরা শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেটা সমাজ ব্যবস্থা। কেন এখানে করা হবে, কেন এখানে ডিবেট আসবে, ডিবেট ভাবে শিক্ষককে কেন ডিবেটে ফেলা হবে? শিক্ষক, ডাক্তার, বিজ্ঞানী এদের তো কোনো ডিবেট নেই, এটা সমস্যা করতে। এদের কাজই হচ্ছে মানুষ সেবা করা। কোনো এখানে আপনার ধর্ম নিয়ে চিন্তা করে না, ওগুলো কোনো কাজ করি না যে এই ছাত্র সবাই আমার কাছে সমান, একই সন্তান। আমার দেওয়ার দরকার বিশ্ব নাগরিক হিসেবে তাদের পরিচয়। তবু এই কাউকে মনোবেদনা করতে চাই না, সবাইকে পরিবেশটা একটু আনন্দ দেওয়ার করার জন্য আমি একটা মজার একটা পরিচয় শোনাই। কারণ দেখা তো থাকবে, কষ্ট থাকবে, তার মধ্যে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, এটাই জীবন। ধন্যবাদ সবাইকে আমরা কষ্ট করে শোনার জন্য। আমার কবিতার নাম হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী ও জামাই ভাত আসলে আমাদের বাঙালির একটা ঐতিহ্যের অংশ, সেটা নিয়ে লেখা। দিদিরানী মা খুশিয়ার উৎকণ্ঠায় হাত হইল, ও করিস জলদি না, জামাইবাবু আসবে ঘরে, দেশ বিদেশি রান্নার উঠবে চলে। প্রণাম থেকে বললে হলি, আজ্ঞে রানীমা, কাটিয়ে না যা করি শিগগির চল রে এবার, হাতে আর সময় নেই আর। বাঁধাকপি মটরশুটি চাই চাই, না পেলে আসতে রক্ষে না, জামাই বাবা আসবে ঘরে। কই মালতী, রাধা, মীরাবাই, বলরাম, প্রদীপ, সন্দুকরা লেগে বসা বিপরীত কাজে। হায় রে হায়, বিশাল এক বাজারের ফর্ত, সবকিছু পেতেই হবে, এই বড় কঠিন শর্ত। আধা পাকা কাদা চুল, ছোট তো সতীদার বেজায় দুটি, সাদা সার ধতে সারা। রাজবাড়ির সকল কাজে পরিসেন নেই অসম্মতি। বড় মোরগ দক্ষিণ, শিম, দই, কলা চিংড়ি, হাসির দুধ, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, আলু, পোস্ত, পাটালি গুড়, রসগোল্লা গুড়, চমচম পান্তোয়া, 3 হাড়ি মিষ্টি গুড়। আহারে বাজারের ফর্দ, একই মনে হয় এই জন্য পরিসের মরণের ষড়যন্ত্র। এই দেখে
চললো বর্তলি ঘাটে, জামাইবাবু আসবে বলে। সিচুয়ান ভেজিটেবল গার্লিক ফ্রম মনোহর মোটা, ক্যাবেজ সালাদ, মটরশুঁটি, শিং মাছ, বড় কোসানো, হবে একটু ঝাল ঝাল। রাজবাড়ির পাচকদের মাথায় এই ঘরে পুরো মাথাটাই নষ্ট। কি করতে কি ভুল করি, রাতে রাতে যাবে বেলা খাইলে কত কষ্ট, কি যে কষ্ট। যদি না হয় মন মতো খাবারের স্বাদ, হে প্রভু শ্রেষ্ঠ পাচকের খাবার খুঁজে নাম কাটা যাবে নির্ঘাত। সাতটা রব চারিদিকে, কেউ গেল কাচারি ধরে, কেউ বাগিচার ফুল তুলতে, কেউ বা গেল সুমিষ্ট ফল পাড়তে, নিখিল গেল বড়বাড়ির দিঘিতে জাল ফেলতে। হিন্দিমা এদিক ঘোরেন ওদিক ঘোরেন, সব ঠিক হচ্ছে তো, কাছে সেই বারবার খোঁজ নেয়। জামাই মতো কুটিতে পা দিতে বারবার উঠে উলন করে শুরু হলো পাচকদের পা কাঁদনি। বলরাম মহেশ হরিশ ক্ষীরের ভাগর পিতামহের সেই পুরনো বলতে দিলে জামাই বাবু সব কথা কবেই না যখন করে। জামাইবাবু আসলেন, শুরু হলো খানা পিনা। পিকনিক ভেতর সোনার খাই বাড়ি, দাঁড়িয়ে রইল সবাই। কোনো কিছু কম হলে কিন্তু নাই, নিস্তার নাই। ভোজ প্রায় শেষ, বেশ খুশি খুশি মন। এমন সময় পাশের বাড়ির এক পুরোক্ষণা হলো, লক্ষ দিয়ে উঠল চলিলে মিষ্টির দই ধারে চাকরি। রাজাবাবু বলো মাথা গরম, তোরা কি আসবে এই বাড়িতে? এই অপয়াগুলো এলো কি করে? শান্তির মা বলল, হাই শুরু হলো চেঁচামেচি, ছোটাছুটি, কঠিন সংসার আগে। হ্যাঁ আমি বলছি বন্ধু আমার, করছিস কি তোরা হত ছাড়া দরকারে? আর সে কি তিরস্কার? পুনর জব্দ করবে, তারে দেবেন 1000 টাকা পুরস্কার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। এবারে কবিতা ছড়া নিয়ে আসবেন বিখ্যাত ছড়াকার, কবি, শিশু সাহিত্যিক উৎপল কান্তি বসু। অলিখিতভাবে একটা কথা ছিল, 33 জন আসবে আশা করেছি, 33 জন পুড়িয়েছে, হয়েছে 33 জন না, 37 জন হয়েছে, যাদের নাম লেখা করে তারা সবাই। যাই হোক, যারা মঞ্চে আছে, প্রিয় সভাপতি, কবি, আলোচক যারা আছে সবাইকে, সামনে যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা জিনিস ভালো লাগছে, যেটুকু তোমাদের আগে থেকে চিনি সেই কচিবাজার থেকে, রাশেদেরও আগে অনেক আগে থেকে, সেটা রাশেদ জানে। সেই টিটুর এই অনুষ্ঠান, মজার ব্যাপার হচ্ছে আমরা কি করছি এখানে। যদি আমাকে কবিতা বলতে বলা হয়েছে কিংবা ছড়া, আমি একটু কথা বলতেই চাই। সেটা হচ্ছে টিটুর হাত ধরেও ছাত্ররা এসেছে। আজকে আমি 3 জন লেখা পড়েছে দেখেছি। এই যে এই বয়সে এদেরকে এখানে সম্পৃক্ত করা, এটা কিন্তু একটা পজিটিভ দিক, এটা মানতেই হবে। আমাদের রাষ্ট্র ছেলেকে নিয়ে এসেছে, হচ্ছে সুবল বড়ুয়ার ছড়া পাঠ করেছে, আবৃত্তি করেছে। আরেকটা মজার ব্যাপার, এটা একটু না বলে নয়, এখানে শিউলি বড়ুয়া আছে, আমার সম্পর্কে পিসি, বয়সে আমার অনেক ছোট, সম্পর্কের কারণে ও আমার পিসি। ওকে আমি আমাদের দেশে যখন গেছি, তখন ওকে ওর বড় ভাই আপনার চিনতেন ওনাকে, তুষার বড়ুয়া এবং পলাশ বড়ুয়া। তুষার এখন রাঙামাটি কলেজের প্রিন্সিপাল। 3 জনকে আমি ফুলের ব্যাগ দিয়ে দিয়েছি আবৃত্তি শেখার জন্য। ভয় দেখানোর জন্য হোক, যেই জন্য হোক, কোনো অসুবিধা নেই। যেটি সত্যি কথা, এটা আমার খুব ভালো লাগছে যে মানে ওরাই এখন বিভিন্ন স্তরে অনেক অনেক উচ্চ স্তরে আছে এবং খুব ভালো একটা জায়গায় অবস্থান করছে। আমি আর বেশিক্ষণ নিচ্ছে না সময়, একটা ছড়া পড়ছি। প্রসঙ্গ 2, 2 হাতে বল শক্তি থাকে, 2 হাতে বল শক্তি থাকে, কাজ করো ঠিক মতো, 2 চোখে ওই বিশ্ব সবাই দেখছি অবিরত, 2 পায়ে ভর করে চলি ইচ্ছে মাফিক হাঁটি,
দুই কানে ঠিক সকল কিছুই শুনছি পরিপাটি, দুই নাকে দুই ছিদ্র দিয়ে শ্বাসটা আমি ফেলি, দুই বন্ধুর সম্পর্ক টগর চামেলি, দুই রঙে নীল হলুদ মিলে প্রজাপতির পাখা, দুজন সখী মেয়ে তাদের জীবন ছবি আঁকা, দুই কথা তিন কথাই হারায় আসল কথার খেই, দুই রূপের এক চরিত্রটার ঠিক ঠিকানা নেই, দুই ভাগে ভাগ হয়েই কত সুর করে গান গায়, দুই নৌকায় পা দিলে তার হয় না কোথাও উঠায়। ধন্যবাদ সবাই। এইখানে আমি একটা কথা বলি, আমার আঞ্চলিক ছড়ার সংকলন যেটা এটা ৫ম সংখ্যা পর্যন্ত বেরিয়েছে, চতুর্থ সংখ্যা পর্যন্ত আমার হাতে লেখা ছিল, ৫ম সংখ্যাটা প্রিন্টেড হয়েছিল। এখন জুলাইয়ের ১ তারিখ কিন্তু চেরাকটা বেরোচ্ছে, এটার নাম চেরাক, এটা অবশ্য অনলাইন সংস্করণ বেরোচ্ছে, কাজ শেষ হয়ে গেছে, ১ তারিখ এটা প্রকাশ হবে। এটা প্রতি মাসে হবে, প্রতি মাসের ১ তারিখ বেরোবে। যারা আঞ্চলিক ছড়ায় লিখছেন এখানে একেবারে আমি টিটু এবং সেলিমাকে আমি আগে থেকেই এই ব্যাপারে একেবারে একদম চালু করে দিয়েছি, এমনকি রেডিওতে ওদের নাম আমি লিস্ট করে দিয়েছি লেখাপড়ার জন্য। ওরা তো লিখবেই, আর যারা লিখতে চান আঞ্চলিক ছাড়া সবাই আমাকে পাঠিয়ে দিতে পারেন আমার মেসেঞ্জে। রাশেদ বলছি যে একটা কবি, এটা একটু আগে এই লেখাটা যদিও তাৎক্ষণিক খুঁজে যেতে পেয়েছি, আগুনে গিয়ে কলা গাছত মোলা দিয়ে শুয়ারি গাছত বেল, খাজুর গাছত গড়াই পড়ার খাড়ি ভরবে তেল, তালর গাছত কেন গড়ি দেয় রাশি আমার বল, দানর ক্ষেত্র দানর বদল গোড়া গোড়া চল, খাটল গাছত লেচু দিয়ে আমার গাছত খিরা, লাউর সাঙত পান দিয়ে সাইডতে মাছ বিরা, পেঁপে গাছত চিরঞ্জিরা, বাইন গাছত বড়ই, বেলর গাছত মরিচ হেড়ে পা বানিতে চলি, নারিশ গাছত বাইরে এদের মারি সাকর টাই, দামর গাছত লম্বা লম্বা দুইতে ফেলন গাই, ওই গাছত খর বাইন দুইতে থোয়া থোয়া, আবুড়ে গিয়ে কত সোনা মঞ্জুরালি থোয়া। ধন্যবাদ। ছড়া আসলে মজা, যারা লিখতে পারে এবং যারা ভালো বলতে পারে তাদের মধ্যে একটা এক ধরনের প্রাণের স্ফুরণ করে। সৈয়দ সেলিম আখতার এরকম একটা আঞ্চলিক ছড়া এখন আমাদের পদ্মা সেতু আজিয়া বিরাট থামাইয়ে ও ভাবিও পদ্মা উদ্বোধন হইয়ে আর স্বপ্ন সেতু পদ্মা খাতুনের মিলে সাহস হতাহাজে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাক হয়েছে ব্যাগ শত বাধা আর পয়সার করি হ্যাঁ নেকান হাম হয় বিশ্ববাসী অবাক হই ব্যাগে সাইড হয় শেখ অলরেডি বিশ্ব সেরা জনতা ব্যাগ হয় জয় বাংলা জয় পদ্মা সেতু শেখ হাসিনার জয়। ধন্যবাদ। এবারে শুভেচ্ছা জানাবেন চট্টগ্রাম একাডেমির অন্যতম পরিচালক এস এম আব্দুল আজিজ। এরপরে আমরা গীত গানে গানে মঞ্চে এবং সঙ্গে যারা আছে সবাই সাথে আমার শুভেচ্ছা রইল। আমি একটা কথা বলি, আঞ্চলিক ছড়া শুধুমাত্র চট্টগ্রামে ছড়া হতে হবে, আঞ্চলিক ছড়াকে অন্য কোনো দেশের ছড়া ঠিক আছে। ঠিক আছে, সভাপতি আন্তরিক শুভেচ্ছা রইল রাজিয়া প্রকাশের প্রতি এবং
আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে, অনুষ্ঠানের যারা আসছেন এবং যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিকতা, বিশেষ করে আজকে যে লেখকের বই ডক্টর কায়সার ইকবাল, তাকে আমার নতুন পক্ষ থেকে যে আজকে আমাদের আড্ডা ছিল, আড্ডা দিন, সে আড্ডায় আমাদের আড্ডা উপস্থিত, আমরা উপস্থিত, এবং সেই সাথে ওনার সাথে আমরা পরিচিত হলাম, ওনার বইয়ের সাথে আমরা পরিচিত হলাম, এবং আমরা পরিচিত হয়ে আমাদের ওনার বইয়ের বই এবং ওনার সাথে পরিচিত আমরা আরও কিছু জানলাম ওনার সম্বন্ধে। সবাইকে শুভেচ্ছা রইল, ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমাদের সবার প্রিয় দিদি, বিখ্যাত লেখক, সঙ্গীত শিল্পী, অধ্যাপক, গানে গানে তার গানে গানে যে অনুষ্ঠান তিনি শেষ করছেন। দিয়ে বন্ধুরা গাইবে সভাপতি এবং সংশ্লিষ্ট সকল লেখকদের এবং যারা সামনে আছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমি বুধবারে শুক্রবারে এই দিন একটু নড়াচড়া কম করতে পারি। আজকে কিন্তু মনের মধ্যে একটা যেমন জানি আমার ভিড়ে যাচ্ছে যে এদের দুজনে এই দুজন কিন্তু আমার প্রিয় জায়গা, প্রিয় মানুষ, যে খুব ছোটবেলা থেকেই সেলিমার ভাই আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমরা একটা পরিবারের একটা অংশ আমার ভাবছি যে আজকে ওটাকে আমি কিছুতেই ডিক্লেয়ার করবো না, যখনই সম্ভব একটু করে আসবো, তাই আমার আসলে এখানে এসে যাবো। যাই যতটুকু পেলাম তাও অনেক আনন্দ পেলাম। আর গান করতে বলছে আজকাল সময় সহ্য ভালো লাগছে, তারপর গাচ্ছে কিছু ছিল না, কিছু ছিল না, দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে
আমাদের দিদিকে ধন্যবাদ জানাতে হচ্ছে, কৃতজ্ঞতা জানাতে হচ্ছে। এত সুন্দর গান তিনি পরিবেশন করেছেন, তার ট্র্যাকের বাইরে বিভিন্ন সুরসঙ্গীত শিল্পী, কিন্তু তার এই গানটা কিন্তু আমাদের এই অনুষ্ঠানকে এইভাবে করেছে। অন্যরকম গান, পুরোনো দিনের গান, আধুনিক গান, তো তার গানের মাধ্যমে আমাদের এই রাজিয়া প্রকাশনের সাহিত্য আসরটা আমরা শেষ করতে চাই। এখানে উপস্থিত রয়েছে আমাদের আলোকচিত্র সাংবাদিক এবং কবি আসিফ ইকবাল, তাকে আমি ধন্যবাদ জানাই। তারপর উপস্থিত হয়েছেন কবি ও শিক্ষক বিটল কুমার চৌধুরী, যদি আমার কথা তিনি শুনছেন না, টেলিফোন করতে। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এখানে শেষ করছি, আর সবাইকে আবারও ধন্যবাদ এবং সুস্থ থাকুন এই প্রার্থনা। ধন্যবাদ।